চলো মানলাম তুমি ভালোবাসনি, মানলাম তুমি কাছে আসনি, দাওনি আমায় নতুন করে বেঁচে থাকার কারণ, তবে মানছি। অ্যাকচুয়ালি যে মিউজিকটা মানুষ আমার থেকে শোনে না, এটা আমাকে ব্যবসায়িক কারণে আসতে হয়েছে, নইলে আমি খেতে পেতাম না। একটা সময় আমি গজল গাইতাম, আমি পুরোপুরি ক্লাসিক্যাল মিউজিকের লোক ছিলাম। বছরে একটা দুটো অনুষ্ঠান পেতাম, তাও সে টাকা রোজগার হতো না। হার্ট থ্রব কেশব মানুষের বিরাট ফ্যান ফলোয়ার, বিভিন্ন জেনারেশন কেশবের ফ্যান ফলোয়ার রয়েছে, প্রচুর অ্যাডমায়ার রয়েছে। সেই সাকসেসটা কেমন লাগে? মানুষ ভালো জিনিস যেটার মধ্যে কিছু থাকে সেটা মানুষ শুনবে, আমি এটা মনে করি। ওই হৃদয়ের গান শিখে তো গায়গো সবাই, কজন হৃদয় দিয়ে গাইতে জানে। যেদিন আমার বাড়ি পুড়ে যায়, পরের দিন আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থেকে কিছু বেশি, মানে 1,10-15,000 টাকা রয়েছে, আর কিছু নেই। বার্থ সার্টিফিকেটটাও নেই, সেটাও পুড়ে গেছে। সব আমার কিচ্ছু ছিল না, আমি পরবো সেই জামা কাপড় ছিল না। যে এই স্ট্রাগলের পরেও তো কেশবকে প্রচুর ট্রোল শুনতে হয়, এটা তো হবেই। এই ট্রোলটাকে কিভাবে হ্যান্ডেল করে? কথায় বলে প্রদীপের নিচেই অন্ধকার থাকে, তেমনি সফলতার নিচেই থাকে প্রচণ্ড লড়াই এবং অদম্য চেষ্টা। এবং সেই অদম্য চেষ্টাকে, সেই লড়াইকে সঙ্গে নিয়ে যে অন্যতম সফলতার জায়গায় পৌঁছেছেন, আজকে সেই রকম একজন মানুষের সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেব। বলা ভালো আপনাদের আলাপ রয়েছে, কিন্তু তার এমন কিছু বিষয় নিয়ে আমরা, তার ব্যক্তিগত জীবনের এমন কিছু লড়াই, এমন কিছু সংঘর্ষ নিয়ে আমরা আলোচনা করব, যেটা হয়তো আমি আপনি অনেকেই কাছে অজানা। নমস্কার, টিডিএস দ্য দেবদত্ত শোয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এমন একজন মানুষকে আমরা নিয়ে এসেছি, যিনি বাংলা সঙ্গীত জগতে অন্যতম সফল গায়ক শুধু নন, তার সাথে সাথে তিনি গীতিকার, তিনি মিউজিক ডাইরেক্টরও বটে। সেই সাথে সাথে তার যে সফলতা, সেই সফলতাকে ছোঁয়ার জন্য তাকে জীবনে যে লড়াই করতে হয়েছে, যে সংঘর্ষ করতে হয়েছে, বাউন্স ফরওয়ার্ড করতে হয়েছে জীবনে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। হতে পারে আমি আপনি তার জীবনের এই লড়াই থেকে কিছু না কিছুটা হলেও ইন্সপিরেশন পেতে পারি। তাই আর দেরি না করে আলাপ করে নিই অন্যতম সঙ্গীত শিল্পী, শুধু তাই নয়, আবার বলছি, ইয়াং জেনারেশনের কাছে হার্ট থ্রবও বলা যায়, কেশব দে। প্রচুর ব্যস্ততার মধ্যেও পেয়েছি, তার জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের সমস্ত ভিউয়ার্সের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার মনে হলো যে আজকে আমরা আড্ডার মধ্য দিয়ে শুরু করি। আজকে এমন কিছু জায়গা, যেটা সঙ্গীত শিল্পী হিসেবে মানুষ তোমাকে অনেক চেনে, প্রত্যেকে জানে, প্রচুর ফ্যান ফলোয়ার্স, কিন্তু তার বাইরেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের জানার বাইরে, এরকম কিছু জায়গা নিয়ে আলোচনা করব, যাতে যারা ফ্যান প্রত্যেকেই জানতে চায় যে তার লাইফ, তার ভালো লাগা, অবশ্যই মানুষ হিসাবে কোথাও না কোথাও খারাপ লাগাও থাকে। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা জিজ্ঞেস করছি যে সঙ্গীত শিল্পী হিসেবে এই গানের অনুপ্রেরণাটা কোথা থেকে আসে? গান শেখার, গান অ্যাকচুয়ালি আমার লাইফে মিউজিকটা আসে অন্যভাবে। আমার মা গান গাইতেন। আচ্ছা। তো ছোটোবেলায় যখন আমার মামা বাড়িটা আমার বাড়ির একদম কাছে, আমার দাদু আমাকে ছোটোবেলায় পড়াতে আসতেন, তখন একেবারেই ছোটো, কোলের মধ্যে। তো হয় না, যখন দাদু দিদারা বা ঠাকুমারা ওই কোলের মধ্যে বসে বাচ্চাদের 1, 2 বা অ ক খ প্রথম শেখান বা কথা বলা শেখান, তো সেই সময়ের ঘটনা। তো দাদু আসতেন, তো আমার মা রেওয়াজ করতেন। তো গানটা ওই সময় অদ্ভুতভাবে আমার মাকে যখন তার টিচার শিখিয়ে যেতেন, সেই সময় আমি সামহাও ওটা আমার কানে আসতো। এটা আমি পরে দাদুর কাছে আমার গল্প শোনা। তো কোনো একদিন দাদু এইভাবে কোলের মধ্যে বসে আমাকে করাচ্ছে, আর মামনি রেওয়াজ করছে। তো তিনি নাকি ভুল করছিলেন, আমি নাকি দাদুকে খুঁজিয়ে বলেছি হচ্ছে না। আচ্ছা। তো তখন দাদু, মানে শ্রুতি, শ্রুতির মধ্য দিয়ে সেটা, হ্যাঁ, মানে কানে ছিল, গলায় ছিল না। তো মানে যেটা হয়, মানে ছোটোবেলা থেকে বাচ্চারা যেটা বলা মুখ চলাপা, আমরা একটা প্রবাদ বাক্যে অভ্যস্ত। তো ঘটনাটি তেমনই ঘটেছিল। তো আমার
দাদু তখন বলেছিল মানে দাদু তখন নাকি আমাকে নিয়ে গিয়ে আমার মায়ের কাছে নিয়ে যায় এবং আমার ওই মানে ছোটো হাত, ওই হাত নাকি হারমোনিয়ামে দেওয়ার পর আমি নাকি ওই রিড এরম করে বাজিয়েছিলাম। হ্যাঁ, তো তখন দাদু বলেছিল আমার মাকে যে তোর আর গান শিখতে হবে না, তুই ওর ওকে শেখা। তো ওই সেই থেকে শুরু হয়। আচ্ছা, তারপর তো সেই জার্নিটা এভাবেই চলছে। মেনলি মা অনুপ্রেরণা? একদমই মা, মানে প্রথম টিচার মাই? আমার প্রথম টিচার মা, এবং এখনও তত্ত্বাবধানে আমার মাই। মানে আমি যেখানেই যার কাছেই শিখি না কেন সেগুলোকে বাড়িতে আমার রেওয়াজ করানো। এবার সেই সময়ও কি হয় যে আমরা যেটা করি আমরা তো বুঝি না আমরা ঠিক না ভুল করছি। ঠিক। তো এখনও যেটা আমি রেওয়াজ করি সেটা আমার মা সামনে বসে থাকেন। এখনও যে কোনো রেকর্ডিং যদি আমি নিজে স্যাটিসফাইড না হই তখন আমি আমার মাকে বলি এটা না আমার এই প্রোনাউন্সিয়েশনগুলো হচ্ছে না, তুমি আমাকে একটু দেখিয়ে দেবে। তিনি আমাকে মাঝরাত্রিবেলায় 2টো, 2:30, 3টে এই সময় বসে বসে স্টুডিওতে আমাকে শেখান। মানে এখনও মায়ের তত্ত্বাবধানেই আমি আছি। এটা একটা লাইফের বড় পাওনা মনে হয়। এটা একদমই বড় পাওনা। এবং শুধু মা নয়, আমার বাবাও মিউজিক্যালি, মানে বাবা গানটা জানেন না কিন্তু বাবার ছোটোবেলায় বাবার ইচ্ছে হতো, আমাদের গ্রামের বাড়ি যেখানে ছিল সেখানে যখন ফাংশন হতো, যাত্রা হতো, আমার বাবার ইচ্ছে হতো যারা প্রোগ্রাম করতে আসছেন তাদের সঙ্গে একটু হ্যান্ডশেক করতে চাই। আচ্ছা। হ্যাঁ, তো সেটা আমার বাবার ইচ্ছে হতো, ওই দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা, এগুলো আমার বাবা ছোটোবেলায় করতো। তো বাবার জীবনে ইচ্ছে ছিল যে বড় হয়ে তিনি নাটক, যাত্রা, থিয়েটার এগুলোর সঙ্গে এগুলো কাজ করবেন, তো করেছেনও একটা সময়। তো আমি যখন আস্তে আস্তে আমার মধ্যে সঙ্গীতের এই ভাবটা প্রকাশ হলো তখন সব স্যাক্রিফাইস করে ফেলেছে নিজেরা, তারা আর নিজেরা কিছুই করেননি, পুরোটাই আমার পেছনে ঢেলেছেন। পুরো শেখানো থেকে শুরু করে পুরো এফোর্টটাই আমার দিকে দিয়েছেন দুজনেই। বাবা মায়ের প্রচণ্ড অবদান এটার পেছনে। এইভাবেই। তো প্রফেশনাল গান গাওয়াটা কি স্কুল থেকেই না পরবর্তী ক্ষেত্রে? প্রফেশনালি গান গাওয়া বলতে ছোটোবেলায় আমার একটা, মানে আমার বেসিক ইনস্ট্রুমেন্ট হারমোনিয়াম। এবার কি হতো, রাস্তা দিয়ে যখন ওই ঠাকুর নিয়ে ব্যান্ড পার্টি বাজানো হতো না, ছোটো ওই ক্যাশিও বাজানো হয়, ক্যাশিও ব্যাঞ্জো থাকতো, তো ওই ক্যাশিও বাজনা দিয়ে যখন ঠাকুর যেত আমার বাবা মায় বলতো তুই এইভাবে বাজাতে পারবি? মানে তখন না আমি কর্ড প্রোগ্রেশন সম্পর্কে জানি না। আচ্ছা। আমি পুরোপুরি তো ক্লাসিক্যাল মিউজিক, মানে তখন আমি ওয়েস্টার্ন মিউজিক সম্পর্কে কোনো আইডিয়া নেই, বা একটা কর্ড কী নোটসে হতে পারে কোনো আইডিয়া নেই। তো আমি ওই ব্যান্ড পার্টিটা বাজাতে যে কোনো গান বাজালে ওই 2-3টে রিড ওরা না বুঝেই বাজাতো। তো সেইটা শুনে আমার বাবা বলতো এরকমভাবে বাজাতে পারবি? এবার বিষয়টা হচ্ছে বাবার মধ্যেও তো সেই গ্রামার সেন্সটা নেই, বাবা শুনে বিষয়টা বুঝছে। ঠিক। তো বাবা তখন আমাকে হারমোনিয়াম ওইভাবে বাজাতে বলার পর আমি না জেনেই কর্ড বাজানোটা শিখে গেলাম কীভাবে। আচ্ছা। এবং সেটা পরবর্তীকালে দেখলাম আমি যেটা বাজাচ্ছি সেটা সঠিক, আমি গ্রামারটা জানতাম না, সেটা বড় হয়ে আমি শিখেছি বা শিখছি। এই করতে করতে আমি ওই হারমোনিয়ামে ছোটোবেলায় যত নতুন সিনেমার গান বেরোতো আমি সেগুলোও তুলতাম, সেগুলোও বাজাতাম, বাজিয়ে গাইতাম। তো প্রথম আমার মনে আছে আমার বাবার কিছু বন্ধুবান্ধব তাদের যখন দুর্গাপুজো হতো বা বিভিন্ন পুজো হলে বাবা তাদেরকে বলতো আমার ছেলে গান গায়, ওকে তোমাদের অনুষ্ঠানে বা তোদের অনুষ্ঠানে একটা পারফর্ম করাবো। বা দেখা গেলো কোনো ব্যান্ড আছে, তার আগে হারমোনিয়াম, তবলা, আমার বাবা পারকাশনের ইনস্ট্রুমেন্ট ওই ম্যানাকাস, জিপসি এসব বাজাতো। তো এই নিয়ে যেটা হতো আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমি সেই নিয়ে ওই হারমোনিয়াম নিয়ে হয়তো বলিউডের কোনো খুব হিট একটা গান এসছে সেটা আমি তুলেছি, সেটা হারমোনিয়াম নিয়ে গাইছি। তো পরে ব্যান্ড যারা আছেন তারা আমার স্টেজে উঠে আমার বাবাকে বলতেন কাকু ওই ভাইকে বলুন আর এইগুলো না করতে, কারণ পরে যারা ব্যান্ড আছে তারা তো স্বভাবত সেই গানগুলোই গাইবেন। তো তখন মানুষ খুব নাকি শুনতেন সেগুলো। এগুলো আমার আবছা মনে আছে, এগুলো বাবার কাছেই শোনা। তো সেইভাবেই তখন দিত 200 টাকা, 300 টাকা। হ্যাঁ, 300 টাকাটাই হয়তো যিনি মিউজিশিয়ান, যিনি ঢোল প্লেয়ার বা তবলা প্লেয়ার যেতেন তিনি নিয়ে তাকে দেওয়া হতো, বা আরও পকেট থেকে হয়তো তাকে পয়সা, কারণ 300 টাকায় তো মিউজিশিয়ান হয় না, বাট 300 টাকা 400 টাকা পেতাম। হ্যাঁ, ওটা ছোট্ট কিন্তু ওটা অ্যাচিভমেন্ট। এবার তখন বাবার একটা ট্রেকার গাড়ি ছিল, তো ওই ট্রেকার বাবাই নিয়ে যেত ট্রেকারে করে। তো এটা অন্য অনুভূতি কাজ করেছে। আজকে হয়তো সেই জায়গা থেকে একটা জার্নি হতে হতে এখন একটা রেমুনারেশন এমন একটা জায়গায় এসছে যেটা হয়তো যে কারণেই হয়তো আমরা যে লাইফস্টাইলটা বিলং করি সেটা করতে পারি। তবে সবটাই মিউজিকের জন্য, মানে এখানে আমার কৃতিত্ব কিছু নেই। মিউজিক আমি হয়তো চেষ্টা করেছি, আমি হয়তো সাধনা করেছি, বাট
যেটাই করেছি সেটা আমাকে মিউজিক আমাকে এই এই জায়গাটায় দিয়েছে। কি ধরনের গান মনে হয় ভেতর থেকে সাড়া পাওয়া যায় গান গাইলে? দেখো, আমি তো ক্লাসিক্যাল মিউজিকের লোক। আমি মানে অ্যাকচুয়ালি যে মিউজিকটা মানুষ আমার থেকে শোনে না, এটা আমাকে ব্যবসায়িক কারণে আসতে হয়েছে, নইলে আমি খেতে পেতাম না। একটা সময় আমি গজল গাইতাম, মানে যখন আমি বড় হয়েছি সেই সময়টা আমি গজল গাইতাম। আমি পুরোপুরি ক্লাসিক্যাল মিউজিকের লোক ছিলাম। এবার গজল কি বছরে কটা অনুষ্ঠান হয় সেটা তো মানে সবাই জানেন। হ্যাঁ, এবার বছরে একটা দুটো অনুষ্ঠান পেতাম, তাও সে টাকা রোজগার হতো না। এবার মানে লক্ষ্যটা ছিল যে গান বাজনা দিয়ে সবার কাছে পৌঁছতে হবে। তো একটা সময় গিয়ে মনে হলো যে হচ্ছে না, এভাবে হবে না, একটু মডার্ন মিউজিক করতে হবে। তখন শুরু করি এমন একটা জনার দিয়ে, যে দুটো জনার মানে যেটা আমি করতাম আর যেটা আমি করেছি, এই দুটো আকাশ আর পাতাল। কারণ একদিকে ক্লাসিক্যাল মিউজিক, আরেকদিকে পেপি ডান্স নাম্বার। মানে যারা ক্লাসি মিউজিক শোনে তাদের কাছে তুমি পেপি ডান্স নাম্বার বলবে ছি কী সব করছে, আরও বিভিন্ন টার্মস অফ ওয়ার্ডস তারা ইউজ করে বলবে ছাপড়ি মিউজিক করছে বা এই ধরনের। এবার আমার কাছে আমরা পাতি বাংলায় মানে আমরা যেটা পাতি ল্যাঙ্গুয়েজ ছাপড়ি বলি। এক্স্যাক্টলি। তো সেটা আমাকেও শুনতে হয়েছে, কিন্তু বাট আমি হজম করেছি, কারণ আমার লক্ষ্যটা ছিল অন্য। আমি যদি সেদিন ক্লাসিক মিউজিক নিয়ে আসতাম না, কেউ শুনতেন না। তাহলে আজকে ধরো আমার এত লটস অফ ফলোয়ার্স, আজকে এত লটস অফ সাবস্ক্রাইবার্স, এটা হতো না। আমাকে শুরু করতে হয়েছিল ওটা দিয়ে। অনেকে বলেছিল কি সব কী ধরনের মিউজিক করছে, কোনো ক্লাস নেই। আমার বক্তব্য, আমি ওই ক্লাস নেই মিউজিকটা দিয়ে আমি টাকা রোজগার করেছি। আমি কোনো নোংরামি করে তো না, আমি একটা মিউজিক করেছি। আর মিউজিকের কোনো ক্লাস হয় না, ঠিক প্রেজেন্টেশনটা আসল কথা। এবার তুমি কীভাবে কী কাজ করছো, তুমি সেটা ক্লাসিক্যাল মিউজিক হতে পারে, সেটা মডার্ন সাউন্ডস্কেপ হতে পারে, সেটা ডিভোশনাল হতে পারে, হোয়াট এভার, কিন্তু তুমি যেটা প্রেজেন্টেশন দিচ্ছ সেটা যেন ক্লাসি হয়। তো প্রথম আমি যখন ইউটিউবে আসি, প্রথম আমি যে অরিজিনাল গানটি রেকর্ড করি সেটা সুপারহিট হয় সে বছর 2019-এর দুর্গাপুজোতে। তারপর একে একে আমি বিভিন্ন রকম আমি স্যাড সং আর ডান্স নাম্বার এই দুটোতেই কাজ করতাম। কারণ তখন মনে হতো মানুষ মানে দুরকম মানুষ সবসময় মিউজিক শোনে। এক মানুষ দুঃখে থাকলে, আরেক মানুষ পার্টি মুডে থাকলে। তো মানুষের দুঃখে থাকার সংখ্যাটা বেশি, তাই স্যাড সং বেছে নিলাম। তো পরপর অনেকগুলো স্যাড সং হিট হয়েছে। তো গানের জাত যেমন হয় না ঠিকই, কবিতা কৃষ্ণমূর্তি পুরো ক্লাসিক্যাল, তার একদম তার সুর মানে ঘরানা, তু চিজ বাড়িয়া মস্তি মস্তি তো গেয়েছেন একদমই। তো এবার কি হলো, দেখো জেনারেশনটা পাল্টেছে, এটা মানতে হবে। তখন বা তুমি এখনও যে কোনো টেলিভিশন চ্যানেল কোনো দিন সে এই ছাপড়ি ওয়ার্ডটা ইউজ করবে না, ক্যাওড়া ওয়ার্ড ইউজ করবে না, বা কোনো রকম এমন কোনো ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড ইউজ করবে না যেগুলো শুনতেই খারাপ লাগে। কিন্তু আমার মনে হয় কবিতাজি যদি আজকের এই সোশ্যাল মিডিয়া জেনারেশনে এই গানটি গাইতেন, 0.1% হলেও সমালোচনা করতেন। তখন প্রচুর সমালোচনা হয়েছিল। কবিতা কৃষ্ণমূর্তিকে ইভিন মান্না দে পর্যন্ত ক্রিটিসাইজ করেছিলেন সেই সময় দাঁড়িয়ে, কারণ মান্না দের কাছেও উনি গান শিখেছেন। তো মান্না দে কখনো ভাবতেই পারেননি যে তার ছাত্রী সে ওই গান গাইবে। ভাবো গানটা কত সুপারহিট, মানে সেই সময় ব্লকবাস্টার গান। তাহলে মানে ওই ধরনের গান লোকে প্রথমে ভাবছে যে গানটা হিট করবে কি না, কিন্তু যখন গানটা রিলিজ করলো তখন তো মানে সিনেমাটাও হিট, গানটাও সুপার। আমি একটা ছোট একটা গানের এক্সাম্পল বলি। বাংলাদেশের খুব একটা সময়কার জনপ্রিয় গান টুনির মা। গানটাকে সবাই ক্লাসলেস হিসেবে দেখেছে, মানে এটা আমি কোট আনকোট, যিনি শিল্পী আছেন তিনি আমায় খুব স্নেহ করেন, আমি তা সত্ত্বেও আমি অন ক্যামেরা বলছি যে এই গানটাকে একটা সময় মানুষ, ইনফ্যাক্ট আজও, মানে যদি টুনির মা গানটা বলা হয় মানুষ হেসে উড়িয়ে দেবে, মানুষ ক্লাসলেস ভাববে। কিন্তু একটা সময় কেমন চলেছে বলো তো, বিভৎস। কেন চলেছে? গানটার মধ্যে একটা পালস ছিল, কিছু তো ছিল যে কারণে চলেছে, নইলে একটা জিনিস তো চলতে পারে। টুনির মার পাশেও আরেকটা গান খুব চলেছিল, দয়াল বাবা কলা। হ্যাঁ, কিছু তো ছিল, সামথিং ইজ দেয়ার, নইলে কেন মানুষ শুনবে? আমার বক্তব্য হচ্ছে যে দেখো, আমরা ওই 7টা সুর 12টা স্বরের বাইরে বেরোতে পারবো না, তো ঠিক তার বাইরে গিয়ে তো মিউজিক হবে না। এটা তো আর এই গানগুলো অন্য গ্রহ থেকে নিয়ে একটা নতুন কিছু প্রেজেন্ট করা হয়নি, এই সুরের মধ্যে থেকেই, ওই তালের মধ্যে থেকেই তৈরি হয়েছে। এখন যে জিনিসটা তৈরি করেছে সেটা একটা সহজলভ্যতা, একটা
মেয়ের মায়ের কাছে বলা হচ্ছে তোমার মেয়েকে বোঝাও, আমাকে সে পাত্তা দিচ্ছে না। ঠিক। তো এখন সেই জিনিসটা আমিও পরবর্তীকালে একটা গান করেছিলাম, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা খালি চুলকটা পাইকে গেছে বাতাস, এটা বাংলাদেশেরই একটা হুক লাইন, আমরা তাদের থেকে প্যাটার্ন নিয়ে আমরা গোটা গানটা একটা নতুন গান বানাই। সেখানেও আমরা মেয়েটির মায়ের কাছে অ্যাপ্রোচ করেছি যে তোমার মেয়েটাকে বোঝাও যে আমি তাকে পছন্দ করি, কিন্তু সে শুনছে না। তো এই কনসেপ্টটাকে তো মানুষ অ্যাকসেপ্ট করেছে। যখন একটা কনসেপ্ট মানুষ অ্যাকসেপ্ট করবে, তাহলে সেই জিনিসটার থেকে বড় আর কিছু হতে পারে না। আমরা যদি বলি যে না এটা কোনো ক্লাস নেই, এটার কোনো জাত নেই এই মিউজিকটার, এবার সেটা একটা শ্রেণী বলবে, কিছু করার নেই, আমরা এটা বন্ধ করতে পারবো না। আবার একটা শ্রেণীর কাছে তো ওটাই অমৃতর মতো তার পান করেছে, নইলে এত মিলিয়ন্স অফ ভিউজ হতে পারে না সেই গানগুলো। আবার এখন তুমি যদি আমি আরেকটা জেনারেশনের কথা বলি, সেই জেনারেশনটা করতেও কিন্তু একটা সময় লেগেছে। ধরো দেখো আলোয় আলোয় আকাশ, আইডি স্যার বানিয়েছেন, মানে এই গানটাও তো মানুষ শুনেছে, এই গানটা তো সব জেনারেশনের মানুষ শুনেছেন, তার মানে এই গানটার মধ্যেও কিছু আছে, অবশ্যই আছে বলেই শুনেছেন। একদমই। এবং আমি তো মাঝে মধ্যেই আমি আইডি স্যারকে বলি, মানে আমি খুব আশীর্বাদ ধন্য যে ওই মানুষটার সাথে আমি কথা বলতে পারি। মানে আমার কোনো স্পর্ধা, আমার কোনো ক্ষমতা নেই যে ওই মানুষটার সামনে আমি এক লাইন গান গাইতে পারবো। আমি মনে করি আমি অতটাও শিখিনি, কারণ ইন্দ্রজিৎ দাশগুপ্ত বাংলা ইন্ডাস্ট্রিতে ওনার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল, কথাবার্তা হতো, কোনো একটা কাজের ব্যাপারে ভীষণ ভালো গিয়েছিল, এবং দেখেছি তার কাজ করার লেভেল। এবং উনি বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ক্লাস, একদম, মানে এটায় কোনো দ্বিমত নেই। এবং আমি সেই মানুষটার কাছে একটু আশীর্বাদ পাই, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি যেন মাঝখানে আমি একদিন বলছিলাম, স্যার শুদ্ধ আত্মা না হলে এই গান তৈরি হয় না। ঠিক। এবং এই জেনারেশনে অন্য কেউ যদি ওই ধরনের একটা গান বানান, ওই ধরনের, কিন্তু ওই পালসটা আসবে না, ওই গান বানানোর ক্ষমতা তো আমাদের হবে না, আরও অনেকেই আছেন তাদের দ্বারা হবে না। তো নিশ্চয়ই ওই মিউজিকটার মধ্যে কিছু আছে, তাই যারা ওই টুনির মা টুকটুকির মা শুনেছে তারাও ওই গানটা শুনে তাদেরও গুজবাম্প দিয়েছে। আবার যারা মার্সিডিজ চড়ে ঘুরে বেড়ান, যারা 5 তারা হোটেলে 7 তারা হোটেলে থাকেন, সেই মানুষগুলো এই গানটা শুনে তাদের একটা অনুভূতি জেগেছে। আমার বক্তব্য হচ্ছে যে গানটা দেখো, সব মিউজিক আর সব গান হিট হয় না। এবার যে গানের মধ্যে ক্লাস বা যে গানের মধ্যে পালস, যে গানের মধ্যে কোয়ালিটি, সেটা টুনিরমাও হতে পারে, সেটা আবার এই গান, আমি দুটো কিন্তু আকাশ আর পাতাল মানে একদম ডিস্টেন্সের গান বললাম, দুটো আলাদা সেক্টর। তো মানুষ ভালো জিনিস যেটার মধ্যে কিছু থাকে সেটা মানুষ শুনবে, আমি এটা মনে করি। ওই হৃদয়ের গান শিখে তো গায়গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। এই যে হৃদয় দিয়ে গাওয়ার যে জায়গাটাতে আজকে, আগে যেমন ছোটোবেলায় এক্সপিরিয়েন্স করেছো, আমার ক্ষেত্রেও হয়েছে, সামনে পুজো আসছে, পুজোর গান, সেই সময় আর.ডি. বর্মন, সেই তার পরবর্তী ক্ষেত্রেও অনেক এসছে, কিন্তু আজকের দিনে কোথাও না কোথাও কিন্তু পুজোর গান হারিয়ে গেছে। দেখো তার পিছনে কারণটা কি মনে হয়? কেন? কারণটা হচ্ছে, যখন যে সময়কার পুজোর গানের কথা হচ্ছে, তখন দুটো জিনিস, একটা হচ্ছে গ্রামোফোন রেকর্ড প্রথমে, তারপরে টেকনোলজি চেঞ্জ হয়ে ফিতে ক্যাসেট এলো। সেই সময় অ্যালবাম বিক্রির একটা তাগিদ ছিল, তখনও পাইরেসি আসেনি। তারপরে সিডি এলো, সিডি আসা মানে পাইরেসি শুরু, মানে যারা মিউজিক কোম্পানি তারা বিজনেস করতে পারছে না, তারা একটা গান রেকর্ডিং, একটা গান বানানো, ইচ অ্যান্ড এভরিথিং, প্রোডাকশন, সব কিছু মিলিয়ে একটা হিউজ অ্যামাউন্ট। অবশ্যই। কিন্তু কিছুতেই সেই অ্যালবাম বিক্রি করে সেই টাকাগুলো তো উঠছিল না, কারণ পাইরেসি হয়ে যাচ্ছে। তখন একটা MP3 ক্যাসেট কিনলে মানুষ পুজো সংখ্যার 10টা কোম্পানি গান বের করলো, 10টা কোম্পানি 10টা অ্যালবাম পেয়ে গেল, তাহলে 10টা অ্যালবামের কেনার আলাদা আলাদা করে কেনার কোনো দরকার নেই। আর তখন 12-15 টাকায় একটা সিডি ক্যাসেট পাওয়া যেত, যার মধ্যে সব গান আছে। আর কোম্পানির ক্যাসেটগুলো কিনতে গেলে 49 টাকা, 99 টাকা, এরকম দাম ছিল। তো স্বভাবত এই করতে করতে মানুষ পাইরেসিটা বেশি পছন্দ করে ফেললো, সহজলভ্যতাটা বেশি পছন্দ করতে গিয়ে এই একটা টেকনোলজি উঠেই গেল। গ্রামোফোন নেই, বাংলা ক্যাসেট নেই, সিডি নেই, মানে এখন সিডি প্লেয়ার তুমি কারোর বাড়িতেই পাবে না। তারপরে এলো সেই সময়ও এত
ইউটিউব জনপ্রিয় হয়নি, তখন পেন ড্রাইভ এলো, পেন ড্রাইভে গান রিলিজ, মানে গান রিলিজ বলছি, গান ওয়েবসাইটে রিলিজ হতো, তখন বেশ কিছু ওয়েবসাইট চলতো যেখান থেকে অ্যাটলিস্ট কিনে গান ডাউনলোড করা যেত। তারপরে তো ডিফারেন্ট ওয়ে হয়ে গেল, ইউটিউব এসে গেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এসে গেল। ইউটিউবটা আসার পর এত প্রতিভা এসে গেল সেখানে। আমি আজকেই আমার একটি ভাই, তাকে, সেই ছেলেটি আসাম থাকে, ওকে বোঝাচ্ছিলাম, ও আসাম থেকে এসে কলকাতায় স্ট্রাগল করার চিন্তা করছে। আমি ওকে বললাম, দেখ কলকাতায় এখন না ঘরে ঘরে ট্যালেন্ট, এবং এত ভালো ভালো ট্যালেন্ট আছে, সেখানে এসে তুই একদম জায়গা পাবি না। তুই, ছেলেটা খুব ভালো গান গায়, আমি ওকে বললাম তুই আসামে থাকিস, তুই আগে আসাম থেকে শুরু কর। সেখানে এই মুহূর্তে খুব ভাইরাল বা খুব বিখ্যাত আর্টিস্ট কেউ নেই, যারা আছেন তারা ওয়ার্ল্ড ওয়াইড হিট, যেমন পাপনদা আছে, যেমন জুবিনদা আছে, এরা ওয়ার্ল্ড ওয়াইড হিট। তারা বাদ দিলে কিন্তু নতুন তেমনভাবে কেউ নেই। তুই ওখান থেকে শুরু কর, তাহলে কিন্তু একটা পরিচিতি পেয়ে গেলে তখন তুই বাংলায় কাজ করতে পারবি, মানুষ জানবে এই ছেলেটি ওখানে এই গান গেয়েছে। নতুন করে বাংলায় শুরু করার মতন কিছু কিন্তু জায়গা মানে তুই খুঁজে পাবি না। কারণ হচ্ছে বাংলায় আজ এত ট্যালেন্ট হয়ে গেছে, সবাই একটা করে ইউটিউব চ্যানেল খুলে নিয়েছে। স্বভাবত এটা হওয়ার পরে এত কন্টেন্টের চাপ বেড়েছে, কটা গান শুনবে মানুষ? কিন্তু কোথাও না আমার মনে হয় না যে কোথাও মানটাও পড়েছে। দেখো, মানটা তো অবশ্যই পড়বে, কেন পড়বে না? আজকে ধরো পুজোর সময় একটি গান, একটি ছেলে বা মেয়ে সে রিলিজ করলো, গানটার পেছনে 1 লক্ষ টাকা খরচা হলো। সেই গানটা দিয়ে অ্যাটলিস্ট লাভ না হোক, কাছাকাছি তো আসতে হবে। সে টাকাটা কি আসে? তুমি একটা ধরো তোমার একটা পডকাস্টের ইউটিউব চ্যানেল আছে, হয়তো তুমি একটা অন্য পেশার মানুষ, বাট ইউটিউব চ্যানেল তুমি রান করে জানো কত টাকা আসে এখান থেকে। ঠিক, সেখান থেকে তোমার এই একটা এপিসোড করতে যে কস্টিং, সেটাও তুমি তোমার একটা ভিডিও থেকে আসে না। এবার ঘটনা হচ্ছে যে একটি ছেলে বা মেয়ে পকেট থেকে টাকা দিয়ে বা বাড়িতে বাবা মায়েরা একটা ফিনান্স করে একটা গান বের করলো, যখন সেই গানটা ফ্লপ হবে না, তখন অনায়াসেই সেকেন্ড গানটা আর বেরোবে না। তখন সেকেন্ড গানটা তখন সে খুঁজবে কোথায় কম টাকায় মিউজিক বানায়, কোথায় 2000 টাকায় মিউজিক বানায়, কোথায় কম টাকায় ভিডিও বানায়। অতএব মান পড়বেই। আজকে ধরো আমরা যখন ইউটিউব শুরু করেছি, ভগবান আমাদেরকে ওই জায়গাটা সুযোগ দিয়েছে, মানুষ আমাদের সুযোগ দিয়েছে, তাই করতে পারছি। নইলে বিশ্বাস করো, আজকে যে টাকার এক একটা গানের পেছনে খরচা হয়, আমার বাড়ির সেই ব্যাকআপ নেই, মানে ফিনান্সিয়ালি সেই ব্যাকআপ ছিল না। আমি কিন্তু এখান থেকেই রোজগার করে আমি এখানে খরচা করেছি, এখান থেকে রোজগার করেই আমার লাইফস্টাইল চলছে। আমি কিন্তু বিরাট বড় ফ্যামিলি থেকে বিলং করা মানুষ নই। আমার যাবতীয় মানুষ যেটাই দেখেন সেটা কিন্তু আমার রোজগারেই, এবং ডেফিনেটলি বাবার ব্যাকআপ তো থাকি, কিন্তু বাবা একদম স্বল্প মাইনের একটা সরকারি চাকরি করে। তো সেখান থেকে কতটা লাইফস্টাইল হতে পারে একটা আর্টিস্টের, মানে আমাদের তো রেগুলার যে টাকা খরচা, আমার বাবা বলে তোদের রেগুলার যে টাকা খরচা, তোদের হয়তো 1 সপ্তাহের হাত খরচাতে আমরা 1 মাসের স্যালারি পাই। তো সেটা তো সম্ভব ছিল না। সেটা হয়তো আমরা এই মানুষের আশীর্বাদের জন্যই আমরা যে প্রফেশনটায় আছি সেখান থেকে সম্ভব, কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা সম্ভব হয় না। আমাদের গানের সুযোগ দিয়েছেন মানুষ, কিন্তু সবার তো ওইভাবে ভাগ্যটাও সাথ দেয় না সব সময়। তো কী হয়, স্বভাবত সেই কন্টেন্টের মান পড়ে যায়। একটা মানুষ হয়তো 5000 টাকায় অডিও ভিডিও কমপ্লিট করে ফেলছে, আর প্রচুর জায়গা তুমি ইউটিউবে দেখবে, ফেসবুকে দেখবে, অ্যাড দিচ্ছে 5000 টাকায় অডিও ভিডিও কমপ্লিট। আচ্ছা, সেটার মান কীরকম হতে পারে এবার আমায় বলো তো? না, এটা তো একটা দিক আছে, আর একটা দিক আমি বলছি। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘোরা আমার, তো আমি যখন যাই তখন মানে ওই ট্যুরিস্ট হিসেবে যাই না, মানে আমি লোকাল, আমি সেই জায়গাটাতে যাই। যখন আমি একটা ক্যাবে বসি, যে কোনো জায়গাতে যাচ্ছি, সেখানে যে মিউজিকটা চালানো হয় সেটা কিন্তু লোকাল চালানো হয়। সেখানে আমি বাঙালি হিসেবে তার সেই লোকাল ভাষাটা বুঝি না বুঝি, বাট আই হ্যাভ নো অপশন, সেটা চালানো হয়। কিন্তু আমি যখন বাংলায় আসছি যখন কিন্তু হিন্দি গানটা চলছে, বাংলা গানটা চলছে না, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, এটা আমার যেটা মনে হয়েছে, পাঞ্জাবে যে ধরনের গান হয় বা পাঞ্জাবিরা যে ধরনের গান গায়, আর একজন পাঞ্জাবি কমিউনিটির মানুষ সে কিন্তু ভীষণভাবে ফন্ড অফ যে সে পাঞ্জাবি মিউজিকটা শোনার জন্য। কারণ আমি বলছি, আমি হানি সিংয়ের গান এমন সময় শুনেছিলাম, আজ থেকে বহু বছর আগে, যখন হানি সিং হয়নি, কিন্তু পাঞ্জাবি কমিউনিটিতে হি ওয়াজ মানে মাচ মোর পপুলার, এবং প্রত্যেকটা বিয়েবাড়ি থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে তখন হানি সিং ক্রেজ। হিন্দিতে সেই জায়গাটা ঢোকেনি, কিন্তু সেখানটায় এস্টাবলিশড।
তো এই জায়গাটা কোথাও না কোথাও মনে হয় না যে একটা বিরাট বড় গ্যাপ আছে আমাদের সাথে মানুষের গান শোনার ব্যাপারে? মানুষের গান শোনার ব্যাপারে গ্যাপ যদি আমরা বলি, আমি তাহলে বলতে হবে বাংলায় তো ওই ধরনের কন্টেন্ট, মানে আজকে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে তুমি বলো না, যে সময় তুমি হানি সিংয়ের গান শুনেছো তখনও ক্লাস ছিল, কোয়ালিটি ছিল, তাই জন্য শুনেছো ওখানকার। একদম। আজকে কলকাতায় তুমি বলো না, ইন্ডিপেন্ডেন্টলি যারা মিউজিক করছে, দেখো সিনেমার মিউজিকে ডেফিনেটলি মান পড়েছে অনেক, কারণ সিনেমায় এখন আর সেই ধরনের কাজ হয় না। সিনেমায় এখন খোঁজা হয় কাকে দিয়ে কম পয়সায় মিউজিক করানো হবে, বা কাকে দিয়ে কাজ করালে আমাদের সস্তায় হবে। কিন্তু একটা সময় মিউজিক যখন আমি ধরো আইডি স্যারের কথা বললাম, জিদ্দার কথা আসবো, যখন জিদ্দা বা আইডি স্যার এনারা মিউজিক করেছেন সেই সময়টায় তুমি বলো না, এনারা সব গান সুপারহিট দিয়েছে। একটা সিনেমায় 8টা গান থাকলে 8টাই সুপারহিট, 6টা গান থাকলে 6টা সুপারহিট, কারণ তখন বাজেট পেয়েছেন এনারা। আজকের ডেটে বাজেট দেওয়া হয়। আজকে আমি এক্সাম্পল দিচ্ছি, মানে এখানে কাউকে ছোট করে নয়। আমি একটি সিনেমার মিউজিক কিছুদিন আগে করেছি এবং যে ছবির গান, আমার প্রথম ছবির গানই সুপারহিট হয়েছে, মিকা সিং গিয়েছিলেন। সেই ছবির গান যখন পেলাম না, আমি একবারের জন্য ভাবিনি যে আমি এখান থেকে কী বাজেট পাবো। আমি সাথে সাথে গানগুলো আমি লাইভ ইনস্ট্রুমেন্ট টেক শুরু করলাম। আমি প্রোগ্রামিং করলে হয়তো 19-20 একটা কিছু বেরিয়ে যেত, কিন্তু আমি ভাবলাম যে আমি যত বেশি লাইভ ইনস্ট্রুমেন্ট প্লে করব, যত ভালো ভালো মিউজিশিয়ান দিয়ে বাজাবো, তত কোয়ালিটি ভালো হবে, তত সেই মানুষগুলোর একটা প্রত্যেকের এক একটা এফোর্ট থাকে। তো একটা কাজ আমি করছি, সেই কাজটা তুমি করছো, আমাদের প্রত্যেকের সেই কাজটার প্রতি একটা ডেডিকেশন থাকছে, আমাদের প্রত্যেকের একটা ভাইবস ওটার মধ্যে কাজ করছে। সম্ভবত যত ভালো ভালো মানুষ ইনভলভ থাকবে তত কাজটার প্রেজেন্টেশনটা ভালো হবে। আমি কিন্তু কত টাকা পাবো এই চিন্তা করিনি, কারণ আমার কাছে ব্যাকআপ ছিল কি, আমার তো অন্য সেক্টর থেকে, আমি আমার লাইভ শোজ থেকে আমি রোজগার করি, আমার আরও 5টা মিউজিক্যাল সেক্টর থেকে আমি স্টুডিওর কাজকর্ম করি, সেখান থেকে আমার রোজগার আছে। আমি এখান থেকে আমি কত টাকা পাবো এটা ভেবে লাভ নেই। এটা আমার প্রথম ছবি, আমাকে কাজটা দারুণ প্রোডাকশান করতে হবে, বম্বে থেকে মিক্স মাস্টার করাতে হবে। সো আমি সেইভাবে করেছিলাম বলেই বোধ হয় আমার সেই গানগুলো ক্লিক করে গেছিলো। এবার সেটা তো নতুন যারা আসছে তারা তো ওইভাবে ভাবছে। সেটা কি শুধু একজন গায়ক বা একজন সুরকারের ওপরে ডিপেন্ড করে, একজন গীতিকারের ওপর ডিপেন্ড করে না? আজকের দিনে দাঁড়িয়ে কি সেই রকম গান কি বেরোচ্ছে যেখানে আমি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা আমি যদি বলি, আজকে বাংলায় ভাষা বোধ বদলেছে, সুবর্ণকান্তি ঘোষের কথা বলছি, ভাষা বোধ বদলেছে। তো এই যে জায়গাটাতে কোথাও না কোথাও মনে হচ্ছে না যে গান লেখাটাও হচ্ছে না, আমি বলি মন থেকে আসছে না আর কি। আমি তোমায় একটা এক্সাম্পল বলি। আমি আমারকে দিয়েই উদাহরণ দিই, আমি বাইরের অন্যদের যারা লেজেন্ডরা আছেন আমি তাদের দিয়ে উদাহরণ দেওয়ার আমার স্পর্ধা নেই। আমি আমার দুটো গান দিয়ে উদাহরণ দিই। আমি একটু আগেই একটি গানের নাম বলেছিলাম, টুকটুকির মা। ইটস মাচ পপুলার, মানে প্রচুর মিলিয়ন ভিউজ তাতে। আবার পাশাপাশি আমারই একটি গানের কথা বলছি, চলো মানলাম তুমি ভালোবাসোনি, মানলাম তুমি কাছে আসোনি, দাওনি আমায় নতুন করে বেঁচে থাকার কারণ, তবে মানছি আমি খারাপ ভীষণ, পারতে তুমি করতে শাসন। দু একটা লাইন প্লিজ। চলো মানলাম তুমি ভালোবাসনি, মানলাম তুমি কাছে আসনি, দাওনি আমায় নতুন করে বেঁচে থাকার কারণ, তবে মানছি আমি খারাপ ভীষণ, পারতে তুমি করতে শাসন, চাইলে আমি শুনে নিতাম হাজার একটা বারণ, নানা এখানে নয় সবটুকু শেষ, হিসেব অশেষ বাকি, আমি তারার দেশে হাজার তারার মাঝেতে একাকী, চলো মানলাম তুমি ভালোবাসনি, মানলাম তুমি কাছে আসনি, দাওনি আমায় নতুন করে বেঁচে থাকার কারণ। এই লেখাটা কত পরিপাটি একটা লেখা, কত। এই গানটার মধ্যে একটা লাইন আছে, ভাবি আমি ছদ্মনামে আবার তোমায় ছোব, নতুন কোনো গল্পে আবার তোমার রাজা হব, লুকিয়ে রাখা আবেগগুলো যতটুকু আছে বিদায় বেলায় সেসবটুকু শুধু তোমায় দিয়ে যাব, ভাবনা শেষে স্বপ্ন ভাঙে নতুন সকালবেলায়, সব মেনে নেওয়া ছাড়া বলো কি আর আছে উপায়। এই গানে মিলিয়নও ভিউজ হয়নি। আচ্ছা, এই ভাষার মধ্যে, এই গানটার মধ্যে কোথাও আজকের জেনারেশনের ভাষা নেই। তো যে ভাষাটা আছে, আমরা এটা তো একটু পুরনো ক্লাসিক গানের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ধরনের শব্দ আমরা লিখেছি, কিন্তু এই গানে কিন্তু ভিউজ হয়নি। স্বভাবত
ভাষার যে ধরনের ভাষা বর্তমানে আমরা কথা বলতে গেলেই ব্যবহার করি, যেমন প্রথম থেকে একটা শব্দ আমরা 2-3 বার বলছি, একটা ওয়ার্ড ছাপড়ি। কোনো দিন আমরা আমাদের জেনারেশনে শুনেছি, তোমরা তোমাদের ছোটোবেলায় এই ওয়ার্ডটা শুনেছো কোনো দিন? না। হঠাৎ করে এই ওয়ার্ডটার আগমন হয়েছে, ভাইরাল। এই শব্দটা ছোটোবেলায় কোনো দিন ছাপড়ি কথাটা এসছে মুম্বাই থেকে, কারণ মুম্বাইতে ছাপড়ি কথাটা আসে একটা ক্লাসকে বোঝায়, যেখানে কিন্তু এই ধরনের শব্দ তো আমরা বাংলাতে প্রয়োগ করিনি। তুমি দেখবে প্রচুর ভাষা আছে, হিন্দি গানে খুব ইজিলি খুব খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ বলে দেওয়া যায়, কিন্তু সেই গানগুলো সুপারহিট, কিন্তু বাংলায় তুমি বলতে পারবে না তো। না, বাংলায় সেই শব্দগুলো বলতে গেলে খুব খারাপ লাগবে শুনতে। না, সেক্ষেত্রে তো আমার মনে হয় কোথাও গীতিকার সুরকার অনেকটাই দায়ী। না, কারণ আমরা যদি মানুষকে যা দেখাবো সেটাই কিন্তু মানুষ দেখবে। তার কারণ হচ্ছে আমি যদি অপশানটা যদি না রাখি, আমি সেটা মানুষকে সেই জায়গাটাতে, এই কারণেই কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করছি, দীর্ঘদিন ধরে আজকে শ্রীকান্ত মহতা যে সিনেমা দেখিয়ে এসছে লোকে কিন্তু সেই সিনেমাই দেখেছে। সেই সময় কিন্তু ওই একদিন দুদিনের নয়, সিনেমা কিন্তু রজত জয়ন্তী হয়েছে, ব্লকবাস্টার হয়েছে, মানে সিঙ্গেল স্ক্রিন উজাড় করে হাউসফুল হয়েছে। কিন্তু আজকে কোথাও না কোথাও মানুষের দিক থেকে চেঞ্জ করে দিয়ে আজকে বাংলা সিনেমা মাল্টিপ্লেক্সে আটকে গেছে। অর্ধেক সময় বাংলা সিনেমাকে খুঁজে পাওয়া যায় না, চলছে না। কলকাতার মধ্যে গুটি কয়েকটা পোস্টার দেখা যায়, এবং যে পোস্টারগুলো দেখলে মনে হয় না যে আমি সিনেমাটা দেখতে যাই। কোথাও না কোথাও এটা আমার মনে হয়েছে, তুমি আরও মানে ব্যাপারটাকে বলতে পারবে, আজকের দিনে যারা গান বানাচ্ছে, আমি গান থেকে সরে গিয়ে আমি যদি সিনেমার ডিরেক্টর, কারণ গল্প লিখছে যে সিনেমাটা, কোথাও না কোথাও ওই সত্যজিৎ রায় আটকে গেছে। সত্যজিৎ রায় হতে পারেননি, সেটা সম্ভব না। সত্যজিৎ রায় না, মানে আমি বলছি কপি করতে গিয়ে যে সেটা কপিটা হয়েছিলেন। সত্যজিৎ রায় যা জানতেন, সত্যজিৎ রায়ের আমি কিছুদিন আগে কিছু নোটেশন, ওনার তৈরি করা নোটেশন আমি দেখলাম, আমি হাতে পাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি দেখে স্টান্ট হলাম যে এই মানুষটি কোন ইনস্ট্রুমেন্টটা কিভাবে বাজাতে হবে, এবং তার নোটেশন, মিউজিক পার্ট, ইন্টারলুড, প্রিলুড, মিউজিক পার্ট উনি নোটেশন বাড়ি থেকে তৈরি করে নিয়ে যেতেন এবং তারপরে মিউজিক ডিরেক্টরকে দিতেন। এইটা সম্ভব নয় আজকের জেনারেশন। তাহলে আমি যদি না পারি, তাহলে আমার যে স্বকীয়তা সেটা তো আমি দেখাবো, সেটাও হবে না তো। কারণ দেখো, তুমি একটু আগেই বললে যে একটা সময় মাল্টিপ্লেক্সে এসভিএফের প্রচুর বড় বড় ছবি প্রচুর দিন ব্যবসা করেছে, কারণ সেই ছবিগুলোর মধ্যে আজকের জেনারেশনের কথাই বলা ছিল। ঠিক এইবার মানুষ চেঞ্জ করতে করতেই হঠাৎ করে এলো কপি ছবি বানাবেন না, এইটা যবে থেকে উঠে গেল, তারপরে মানুষ নতুন ছবি বানাতে গিয়ে, নতুন গল্প লিখতে গিয়ে, সে গল্প আর কোনো সিনেমা হলেই চলছে না। কারণ এখন সবাই ঘরোয়া সিনেমা নয়, ওইগুলো সিরিয়াল ওরিয়েন্টেড সিনেমা তৈরি করছেন। ভালো কথা, আমি কাউকেই ছোট করছি না, কিন্তু দু একটি ছবি ছাড়া বাকি ছবি ক্লিক কি করছে? কেন করছে না? কারণ তারা কমার্শিয়াল থেকে সরে এসে হঠাৎ করে ভদ্র ছবি বানানোর চেষ্টা করছেন, কিন্তু মানুষের কনসেপ্ট কিন্তু সেই কমার্শিয়ালেই আটকে রয়ে গেছে। তারা কিন্তু আর ওইভাবে ঘরোয়া ছবি হিসেবে ভাবতে পারছেন না। এখানে বক্তব্য আছে, সেটা হচ্ছে পৃথিবীতে দুটো ফিল্ম ইয়েকে ইন্ডাস্ট্রি বলা হয়। একটা হচ্ছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, আর একটা জাপান ফিল্ম ইন্ডাস্ট্রি। এই তিনটেকে বলা হয়। বাকি যদি ইউরোপকে যদি দেখা হয়, তাহলে ইউরোপ কিন্তু রিপ্রেজেন্ট করে তাদের কালচারকে, দে আর নট ইন্ডাস্ট্রি। আর হলিউড ইন্ডাস্ট্রি কিন্তু সারা বছরে হয়তো খুব বেশি হলে 12 থেকে 15টা সিনেমা তৈরি করে। তার বাইরেও কিন্তু আমেরিকান ফিল্ম আছে, যেগুলো আমরা অনেক সময় দেখি না, সেগুলো অন্য ধরনের। তো এই যে ইন্ডাস্ট্রি, একটা লোক যখন সিনেমা দেখতে যাচ্ছে, এটা আমার ধারণা, সেটা হচ্ছে সে সারাদিনের স্ট্রেসটাকে রিলিজ করার জন্য যাচ্ছে। সেখানে গিয়ে সে হাসতে চাইছে, সেখানে গিয়ে চাইছে যে সমাজে সে তাকে হয়তো কেউ তাকে প্রচণ্ড পরিমাণে তার বিরোধিতা করছে, তার শত্রু, সে চাইছে তাকে মারবো, কিন্তু পাচ্ছে না। কিন্তু ওখানে নায়কটা দেখছে যে আমার রিপ্রেজেন্টেশন, সে মারছে, তার মানে আমার সাথে অমিতাভ, তার পরবর্তী ক্ষেত্রে যারা যারা এসছে, ওই যে ফাইটের মধ্যে আমি নিজেকে খুঁজে পাচ্ছি। সালমান খান একটা পিএকে 3 জনকে ওড়াচ্ছে, আমি পারি না আমার রিয়েল লাইফে, কিন্তু সেই কারণেই আজকে মনে হয় না যে সাউথের সিনেমাটা অনেকটা বেশি ব্যবসা করছে, কারণ অনেকটাই আমরা রিয়েলিস্টিক হতে গিয়ে মানুষকে স্ট্রেস থেকে রিলিজ করার বদলে আরো বেশি স্ট্রেস দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি তাই, সেটাই হচ্ছে।
এটা আমার ধারণা। তারপরে এখন বাজেট ফ্যাক্টর হয়ে গেছে, মানুষ ভাবছে মানে প্রোডাকশান ভাবছে এত টাকা খরচা করে কী লাভ, মানে আমি খাবো কিন্তু আবার না খাওয়ার মতো খাবো, এরকম হচ্ছে। এত বাজেট দিয়ে খরচা করে কী লাভ, মানুষ তো হলে এসে দেখবে না, প্রথমেই প্রেডিক্ট করে নিচ্ছে যে মানুষ দেখবে না। সম্ভবত যেটা বানাচ্ছে সেটা মানুষের দেখার মতো হচ্ছে না। সেটা কম বাজেটে ক্লাস বানাতে গেলে কি হবে, তাহলে তো সেই জিনিসই তৈরি হবে, মানুষ কেন যাবে? স্বভাবতই তখন বিভিন্ন ছবি হলে না চললেও কোনো একটি হলকে টাকা দিয়ে পোস্টারটা টানিয়ে রেখে দেখানো হচ্ছে 90 সপ্তাহ 70 সপ্তাহ। সেটাও তো ফার্জি, আমি তো জানি সেটাও তো ফার্জি। প্লাস ওই সাকসেস পার্টি, এটা তো বিরাট, এটা তো একটা সাকসেস পার্টিটা কি, এটা একটা মানে পাবলিকের সামনে একটা দেখানো। এই যে হাউসফুল হয় কি, তাই যদি হাউসফুল হতো তাহলে ব্ল্যাকাররা বেঁচে থাকতো আজকে। আর হাউসফুল হয়, মানুষ সিনেমা দেখে যদি ক্লাস হয়। এই যে স্ত্রী 2, এই আরজি করের এত বড় ভয়াবহ ঘটনা, তার মধ্যেও কিন্তু ব্লকবাস্টার একদম। কলকাতাতে প্রথম 1 সপ্তাহ না 2 সপ্তাহের রেকর্ড আমি দেখছিলাম, 6 কোটি টাকা ব্যবসা করেছে। কিভাবে করলো? মানুষ না দেখলে করেছে। আর বলিউডের ছবি কলকাতায় এসে আইওয়াসের দরকার নেই, তারা ফালতু রাস্তায়ও নেমেছে, আবার সিনেমাটাও দেখেছে। তো নিশ্চয়ই মানুষ কানেক্ট করেছে, তাই দেখেছে, নইলে তো দেখতো না। মানে নইলে একজন দেখেছে বলতে হয় ভালো হয়নি, যেতে হবে না। এই তো সিনেমা তো সব কিছু চেন মার্কেটিংয়ের মতো। সিনেমা এসে তুমি একটা ছবি দেখে এসে ভালো লেগেছে, তুমি হয়তো আমার সাথে গল্পে বললে সব জানো তো এই ছবিটা না দেখে এলাম, খুব ভালো লেগেছে, তুমি সময় পেলে দেখো। আমারও তখন ইন্টারেস্ট জাগবে, না তাহলে যাই আমি দেখতে, ঠিক রাইট? এইভাবেই চেন মার্কেটিং হয়তো এগুলো। তো সেটা তো কোথাও বাংলা ইন্ডাস্ট্রির জন্য নষ্ট হয়েছে, কারণ বাংলা ইন্ডাস্ট্রি কম বাজেটে ছবি বানাতে গিয়ে যেটা বানাচ্ছে তাতে মানুষকে আরও স্ট্রেসের দিকে ঠেলে দিচ্ছে। যে এখানে এবার আবার অন্য প্রসঙ্গে আসি, হার্ট থ্রব কেশব মানুষের বিরাট ফ্যান ফলোয়ার, বিভিন্ন জেনারেশন কেশবের ফ্যান ফলোয়ার রয়েছে, প্রচুর অ্যাডমায়ার রয়েছে। সেই সাকসেসটা কেমন লাগে? আমি ওইভাবে দেখি না। আমি সবার মতো একটা সাধারণ মানুষ যেভাবে নিজের লাইফটাকে দেখে আমি ওইভাবেই দেখি। মানে আমার কাছে আমি সুস্থ শরীরে বেঁচে আছি, দুবেলা খেতে পাই, এবং সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মা এবং আমার স্ত্রী বা আমার সঙ্গে আরও যারা থাকে আমার ভাই ব্রাদার তাদের হাসি মুখগুলো দেখতে পাই। আমি এইটাই আমি ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল কি আমি এইগুলো তো পাই। তুমি বলো না সারা পৃথিবীতে একটু খেতে পেয়ে ভালো করে বেঁচে থাকে এই পার্সেন্টেজটা কত, আর না খেতে পেয়ে বেঁচে থাকা মানুষের পার্সেন্টেজ কত। ঠিক, যদি তুমি সেই পার্সেন্টেজ দেখতে যাও তাহলে আমরা মানে আমাদের কাছে এই লাইফস্টাইল, আমরা এত ফ্যান ফলোয়ার্স বা এই পশ লাইফ, এইটা না কোথাও ওই মানুষগুলোর কথা ভাবার পরে মনে হয় যে আমরা এইগুলো কিছুই না, এইগুলো একটা ক্ষণিকের বিষয় মাত্র। কারণ আমরা যেভাবে এসেছি আমরা সেভাবেই চলে যাব, যেটা পেয়েছি সেটা এখান থেকেই, মানে এখান থেকে আমরা ঐশ্বরিক দান বলি, যারা ঈশ্বর বিশ্বাস করেন তারা বুঝবেন ঐশ্বরিক দান বলি, বা আমরা যে কাজটা করছি সেই কর্মের রিটার্ন ফল বলি, যেটাই বলবো, বা আমাদের আর্নিং বলি, এটা আমরা হয়তো ভাগ্য করে পাচ্ছি। কিন্তু বিশ্বের কত পার্সেন্ট মানুষ বলো তো না খেতে পেয়ে হয়তো সারাদিনে একবেলা সামান্য খেয়ে দিন কাটাচ্ছেন। এমন আমি প্রচুর জায়গার কথা জানি, আমরা বিভিন্ন সময় সেখানে সে সমস্ত জায়গায় প্রচুর ত্রাণ নিয়েও পৌঁছেছি। আমি সুন্দরবনের প্রত্যন্ত এমন জায়গা আছে, আমি বাইরে কোথাও বলছি না, আমাদের এখানেই সুন্দরবনের কথা, এমন প্রত্যন্ত জায়গা আছে যারা 2 দিনে একবার ভাত খায়। ট্রু, 2 দিনে একবার ভাত খায়। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রতিদিন 1 থালা হলেও ভাত হয়তো নষ্ট হয়ে যায়, পরে সেগুলো যদিও বাড়ির পোষ্যদের জন্য চলে যায়, কিন্তু 1 থালা হলেও ভাত আমাদের প্রত্যেকের বাড়িতে, আমাদের সেটা না খেতে পেরে মানে আমাদের বাড়তি হয়ে যায় সেটা। তো আর কোনো একটা জায়গার মানুষ পায় না, এইটা আমাকে খুব হার্ট করে। যেমন আমি একটা সময় আমলাশোল গেছিলাম, আচ্ছা, যখন একটা সময় পত্রপত্রিকায় বেরোতো সেখানকার মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকে, খুব কষ্ট। সেইটা দেখার জন্য আমি গেছিলাম। প্যাথেটিক লাইফ ছিল সেই সময়। আজকে তাদের লাইফের অনেক চেঞ্জ হয়েছে, অনেক কিছু ভালো হয়েছে, তাদের লাইফস্টাইল ভালো হয়েছে, সমস্ত কিছু, কিন্তু সেই সময় আমি দেখেছি প্যাথেটিক লাইফ তাদের ক্ষেত্রে। মানে
টোটাল কাঁকড়াঝোড় আর আমলাশোলের কথা বলছি, মাঝখানে একটা নদীখালি, ছোট্ট একটা নদীখালি ডিভাইড করেছে। কাঁকড়াঝোড়ে একটাই তখন রেশন দোকান ছিল, সেই রেশন দোকানের মালিকের নাম ছিল কংগ্রেস মাহাতো। সপ্তাহে একদিন কি দুদিন খুলতো, আর এক ফসলা জমি, চাষ হতো। সন্ধেবেলায় যদি কখনো যদি দলমা থেকে হাতি নামতো তার মানে ফসল শেষ। সেই রকম মানুষকেও আমি দেখেছি সেই জায়গাটাতে দাঁড়িয়ে। সিম্পলিসিটির আমি একটা বড় উদাহরণ আমি দেখেছি। সবথেকে বড় সিম্পলিসিটি আরেকজনকে আমি বলছি এখানে। তুমি যে কথাগুলো বললে, এই যে তুমি যেভাবে দেখছো, আমি আরেকজনকে বলি, সে আজকে বিখ্যাত গায়ক, আমি অরিজিৎ সিংয়ের কথা বলছি। আমার লাইফে দেখা, আমি সেই সময় প্রত্যেক সপ্তাহে আমি বম্বে যেতাম। আমার তখন জেট এয়ারওয়েজ ছিল, আমি 11:15 রাত্রিবেলা ফ্লাইটটা ছাড়তো, আমি যেতাম। তো হঠাৎ করে একদিন দেখছি অরিজিৎ সিং ফ্যামিলি নিয়ে এয়ারপোর্টে রয়েছে। একদম মানে যে, কেন আমি বলছি তার পেছনে একটা কারণ আছে। যে জামাটা বা প্যান্টটা পরেছে সেটা আমাদের মেট্রোগুলিতে বিক্রি হয়, যে চটিটা পরেছে খুব সাধারণ নিম্নমানের একদম পরে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত কিছু রয়েছে ওখানে। এয়ারপোর্টে যে বইয়ের যে দোকানটা আছে সেখানে বই দেখছে, সমস্ত কিছু আমি দূর থেকে দেখছি, ঠিক আছে। তো ফ্লাইটে যখন উঠলো, চেক ইন করলো, তখন এয়ার হোস্টেসরা বা যারা ক্রু ছিল তারা পেয়ে বললো, না ঠিক আছে আমি নিজেই করে নিচ্ছি। করে নিল সমস্ত কিছু। বম্বে এয়ারপোর্টে নামলো, সেখান থেকে যে লাগেজটা হচ্ছে নিজে সমস্ত কিছু নিয়ে গেল, গাড়িতে তুললো, বেরিয়ে চলে গেল। আমি আমার হোটেলে চলে গেলাম। কাটটু পরের দিন সকালবেলা আমি যাচ্ছি আমার জায়গা। বম্বেতে সেই সময় জিও সাবনের ওর মিউজিক বেরিয়ে যায়। পুরো বম্বেতে আমি যেখানে যেখানে গেছি বিরাট বড় বড় কাট আউট আর বড় ছবি দেওয়া অরিজিৎ সিংয়ের। আমি খালি ফ্ল্যাশব্যাকে চিন্তা করছিলাম, এই সেই অরিজিৎ সিং কালকে রাত্রিবেলা যাকে দেখছিলাম, যে সিম্পলিসিটির কোন জায়গাটা থাকে সেই জায়গাটা আমি ফিল করছিলাম। আর আমি ভাবছিলাম একেই আমি দেখছি না, আমি সত্যি আমি অন্য কাউকে দেখেছি। অ্যাকচুয়ালি আমরা যখন মানে কোনো একটা জায়গায় পৌঁছই, এখনও কোথাও পৌঁছইনি যদিও, কারণ তুমি যে মানুষটার নাম নিলে সে নিজেই একটা বড় ইন্ডাস্ট্রি এই মুহূর্তে, বা সে নিজে তার শিক্ষা, তার ডেডিকেশান, মানে সে তার নখের যোগ্য আমরা নই, কিন্তু তারপরেও ধরো আমরা যে জায়গাটায় পৌঁছেছি, ডেফিনেটলি ফ্যান ফলোয়ার্স কেন ভালো লাগবে না, এত মানুষের ভালোবাসা পেতে কে চাইবে না, ঠিক, বা এত গুড উইশেস পেতে কারা চাইবে না। কিন্তু আমি ওনাদেরকে আমি আমার মতো করেই ট্রিট করি। আমি কখনো ভাবি না আমি কেশব দে, ওরা আমার ফ্যান, এভাবে নয়। আমার কাছে সবার অ্যাক্সেস থাকে। আমার যেরকম আমার ফ্যানরা সারা বছর বিভিন্ন সময় আমার সঙ্গে দেখা করতে চান, সবাই ফ্যান মিট আপ রাখে, আমি রাখি না। আমার সরস্বতী পুজো যেদিন আসলে আমার সঙ্গে সবার দেখা হয়, এবং যেদিন আমার বাড়ির দরজা সবার জন্য খোলা থাকে, আমি একটা বড় সরস্বতী পুজো করি, যেটা এবছর শুধু মানে খাওয়ার প্যান্ডেলের জনসংখ্যার হিসেব হচ্ছে 12,500। এমন প্রচুর মানুষ এসেছেন যারা সেই দিন অনুষ্ঠানে আমাদের প্রসাদ হয়তো নেননি, তারা আমার সঙ্গে শুধু আমাকে দেখতে এসছেন। একটা বড় ফাংশনস হয়। তো আমার ভক্ত আমি সেদিন না, আমি এভাবেই দেখি যে ওই দিনটায় এই মানুষগুলোর জন্য, আমি সারা বছর তো ওনারা আমাকে দেন, ওই দিনটা আমি ওনাদেরকে একটা উপহার দেব। আমি ওনাদের জন্য একটা অনুষ্ঠান করি, যেদিন আমার প্রচুর বন্ধুরা, কালিগসরা বা অনেক বড় শিল্পীরাও আসেন আমার আমন্ত্রণে, আমি নিজে পারফর্ম করি, বা আমার বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন থাকে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমি সব সময় মনে করি যে আমার জন্য ওরা নয়, ওদের জন্য আমি। ওরা আমাকে একটা ছেলেটা ছোটোবেলায় 300 টাকা নিয়ে গান গাইতো, বা যে ছেলেটার 2018-19-এও মাসে 2-3টে অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে টাকার অ্যামাউন্ট খুব বড় জোর 5,000, গাড়ি নিয়ে গিয়ে 5,000 টাকা পেতাম, অনুষ্ঠান করতাম, চলে আসতাম। তো সেই ছেলেটাকে আজকে যে টাকাটা দিয়ে মানুষ নিয়ে যান, আমি হয়তো আমার গান বাজনায় প্রচেষ্টা করেছি আমাকে ওপরে আরও প্রতিষ্ঠিত করার বা নিজেকে সমৃদ্ধ করার শিক্ষায়। তারা আমাকে আমার গানগুলোকে শুনে নিজেদের সঙ্গে কানেক্ট করিয়ে আমাকে ঠেলে দিয়েছে ওই জায়গাটায়। তো আমি তাদের কাছে থ্যাঙ্কফুল। আমি সবসময় চেষ্টা করি তাদের কাছে পৌঁছানোর, কিন্তু কিছু প্রোটোকলস থাকে ডেফিনেটলি। আমি কিছু প্রোটোকলসের মধ্যে আটকে পড়ি, কারণ মানুষ তো ওই সেলফির মধ্যে আটকে যায়। কখনো কখনো মনে হয় যে সেলফিটা নয়, আমরা কথা বলি তাদের সঙ্গে, ফ্যানরা যখন দেখা হয় তাদের সঙ্গে মনে হয় কথা বলতে, কিন্তু তারা একটা সেলফি তুলে, এবার ওই সেলফিটা তুলতে গিয়ে একটা কেওয়া সৃষ্টি হয়। কখনো কত এসছে লাইফে
আমার লাইফে না, আমি ফ্যানদের বক্তব্য হচ্ছে যে আমি মহিলাদের ফ্যানদের থেকে একটু ওই ডিস্টেন্সটা মেনটেন করি। আমি কথা বলি, আমার সঙ্গে যারা কথা বলতে চান আমি তাদেরকে, না প্রেমের প্রপোজাল পাওয়াটা খুব একটা অন্যায় কিছু না, কারণ না অন্যায় কিছু নয় ডেফিনেটলি, বাট আমি না ওই সুযোগটা কাউকে দিইনি ওই জায়গাটা। কারণ আমি সবসময় মানে তুমি অনেকের ক্ষেত্রেই হয়েছে যে একটু লাইমলাইটে চলে আসলে তারা তাদের ফ্যান ফলোয়ার্স যারা তাদের সঙ্গে একটু সঙ্গ বেড়ে যায় বা তাদের সঙ্গে আরও বিভিন্ন রকম, মানে আমরা সেগুলো সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারি। বাট আমি প্রথম থেকে ওইটা খুব মেনটেন করেছি। আমার বক্তব্য যে ওনারা তো আমার কাছে ঈশ্বর, ওনারা আমাকে শোনেন। আর যিনি মহিলা, ধরুন একটি মহিলা ফ্যান, তিনি আমার ফ্যান নন তো, তিনি আমার গানের ফ্যান। যদি গানটা আমার লাইফে না থাকতো তাহলে আমার সুন্দর বা অসুন্দর এই চেহারা দিয়ে আমার কিছুই হতো না। যেটা দাম আমার তো ওই কাজটার দাম। তাই জন্য না আমি সবসময় তাদেরকে ওই আসনেই রেখেছি। এবং যে মানুষটির সঙ্গে আমি সম্পর্কে এসেছি বা যাকে আমি বিয়ে করেছি, সেই মানুষটিও আমার কোনোদিন ফ্যান ছিলেন না। সেই মানুষটি আমার বন্ধু ছিলেন প্রথমে, সেখান থেকে আমাদের একটা স্বল্প সময়ের প্রেম। তারপরে আমার ছোটোবেলায় একটি প্রেম ছিল, যদিও সেটা না হওয়ার মতন প্রেম, যেটা বুঝে ওঠার আগেই ব্রেকআপ হয়, এবং যে প্রেমটার জন্য আমি প্রচুর ভেঙে পড়েছিলাম না বুঝেই। মানে হয় না কিছু প্রেম, প্রথম লাইফে একটি মেয়ের সঙ্গে তোমার ইন্টারেকশন, কথাবার্তা, চলাফেরা, সারাদিন ফোনে থাকা, সেটা যখন ব্রেকআপ হয় তখন মানুষের প্রথম প্রেমটা ভাঙাটা খুব খুব প্যাথেটিক হয়। তো আমার লাইফে ভোলাও যায় না। তো আমার লাইফেও তেমন। বাট যদি সত্যি ভালোবাসা হয় তাহলে আমার লাইফে যে মানুষটি আছে সে আমার লাইফে দুটো ফেজ আছে, আমি সেটা একটু পরে বলবো। আমার একটি মানুষের সাথেই দুটো ফেজ। একটি ফেজে চাপে পড়ে বিয়ে করে ফেলতে হয় যখন তার বাড়ি থেকে মানে না। আরেকটি ফেজে, মানে সেই প্রথম ফেজটায় আমরা ভালোবাসা, প্রেম এগুলো বোঝার সুযোগ পাইনি। কারণ যখন সেই মানুষটা আমার বাড়িতে চলে আসে তখন আমার কেরিয়ারের পেছনে ছুটতে শুরু হয়, রোজগার করবো। কারণ সেই মানুষটাকে তো আমি বাবার রোজগারে খাওয়াতে পারবো না, সেটা আমার তাহলে সেই মানুষটার সম্মানে ঠিক হবে না। যদিও ডেফিনেটলি আমার বাবা যথেষ্ট ব্যাকআপ দিয়েছে সে সময়, কিন্তু তারপরে না আমি কেরিয়ারের পেছনে ছুটতে শুরু করলে আমি সেই মানুষটাকেই সময় দিইনি। আমি হয়তো সারাদিন আমি বাড়ির বাইরে রয়েছি, ফোন করেছে, আমি ফোন ধরতে পারিনি বা আমি খোঁজ নিইনি। এই করতে করতে একটা দূরত্ব তৈরি হয়, তারপরে আমাদের একটা সেপারেশন থাকে। আচ্ছা, বাট সেই সেপারেশনের পর যখন আমি সেই মানুষটাকে আবার পরে ফিরিয়ে নিয়ে আসি জোর করে, দুজনেই তারপর দুজন মানুষের যে প্রেম ভালোবাসা, মানে যেটা বিয়ের পূর্ববর্তী প্রেম ভালোবাসা হয়, আমরা সেটা তারপর রিয়েলাইজ করলাম। এবং তারপরে আমরা একদম জিরো থেকে শুরু করেছি আজকে মানুষের আশীর্বাদ। এবং ডেফিনেটলি মানুষও সে সময় চেয়েছে, মানে সেই সময় আমি যাদের সঙ্গে মিশেছি না কেন, সেই সময় আমার যেটা হয়, মানে তোমার লাইফে একটা গ্যাপ পিরিয়ড আসলে তখন তোমার লাইফে প্রচুর মহিলা বান্ধবী হবে, নইলে তুমি নিজেকেই সামলাতে পারবে না। তো আমারও সে সময় কিছু মহিলা বান্ধবী ডেফিনেটলি ছিল। তো তখন মানুষ আমার যারা ফলোয়ার্স আছেন বা আমাকে যারা ভালোবাসেন তারাই বলেছে, না তোমার সঙ্গে অঙ্কিতা দিকে ছাড়া কাউকে মানায় না। আমিও রিয়েলাইজ করলাম। তো তারপর যখন সেই মানুষটা সেকেন্ডবার ফিরে এলো, তারপরে মনে হলো যে না, আমাদের লাইফটা তো এবার শুরু হলো। আমরা দুজনকে সময় দেওয়া থেকে শুরু করে, মানে এই যে গতকাল রাতে আমি কলকাতায় এসেছি, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মেরেছি, ভাল লাগছে না। মানে তখন না সারা রাত আমি ওকেই ফোন করে আমার ফোনে রেখে দিয়ে লাস্টে ও একটা সিনেমা দেখছিল বাড়িতে, ও বলছে চলো না আমি সিনেমা দেখছি এখন রেখে দিই। মানে কিছুই নয়, মানে এটা কোনো কারণ নয় যে আমাদের ফোনে থাকতেই হবে, কিন্তু একটা অদ্ভুত মিস করা, যেটা প্রেম করার সময় হয়, যেটা ছোটোবেলায় প্রেম করার সময় হয়েছে, সেইটা এখন অদ্ভুতভাবে অনুভব করি। তাই আমি মানে কোথাও এই মানুষটির কাছেও থ্যাঙ্কফুল, বা যে প্রেমটা তুমি বললে যে আমার এর আগে সেইভাবে সিরিয়াস প্রেম হয়েছে কিনা, আমি সিরিয়াস প্রেম এখন প্রেম করছি। আমি আমার বইয়ের সাথে প্রেম করছি, এবং সেই শূন্য থেকে একটা পাগল প্রেমিক যেভাবে প্রেম করে, যে কিছু দেখলে কিনে নিয়ে আসলো, এটা মানে গার্লফ্রেন্ড খুশি হবে, মানে আমার এখন এরকম রাস্তা দিয়ে আগের দিন যেমন হয়েছে, আমরা কোথাও একটা যাচ্ছিলাম, তো অঙ্কিতা হঠাৎ করে রাস্তার পাশে ওই, আর ওর খুব ছোটো ছোটো জিনিস, মানে ওর বিরাট কিছু চাহিদা নেই, রাস্তার পাশে ওই হাওয়া দিয়ে ফোলানো বিভিন্ন রকম বেলুন সাইজে, ডলফিন, ডোরেমন, এগুলো আমাদের ওখানে বিক্রি হচ্ছে। তো ও কখনো ওর চোখে পড়েছে, আর ও বলছিল, আমার সেটা মাথায় ছিল। আমি গত পরশু দিন আমি বাজার থেকে মানে গাড়িতেই ফিরছি, তো দেখলাম বিক্রি হচ্ছে, আমি নিয়ে যাই, কিচ্ছু বলিনি, চুপ করে নিয়ে গিয়ে স্টুডিওর মধ্যে রেখে দিয়েছি। ও দরজা খুলে দেখে খুব আনন্দ পেয়েছে। মানে আজকে আমার কাছে ওই প্রেম করার সময় গার্লফ্রেন্ডের সঙ্গে যে ছোটো 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 মুহূর্তগুলো, আমি আজকে ওই মুহূর্তগুলো খুব এনজয় করি এবং ডেফিনেটলি তাকে সময় দিই। একটা সময় তাকে নিয়ে বিয়ের পর একটা বড় সময় গেছে যে আমরা কোথাও ঘুরতেও যাইনি, কোথাও
রেস্টুরেন্টে খেতেও যাইনি, কারণ তখন যেমন ফিনান্সিয়াল একটা ক্রাইসিস, তেমন নিজেকে প্রতিষ্ঠা করার একটা লড়াই, তাগিদ ছিল। মানে সেই সময় এমনও কেটেছে, আমি বিয়ের পরেও আমি কলকাতা থেকে আমি যখন বাড়ি ফিরেছি, স্টেশনে নেমে স্টেশনের পাশে একটা স্টুডিও ছিল, সেখানে কাজ করতাম। করে সেই স্টুডিওতে রাত্রিবেলা কিছু কাজ জমে থাকতো, আমার জন্য রেখে দেওয়া হতো, যেগুলো আমি গিয়ে কমপ্লিট করতাম। করে মাঝরাতে বাড়ি ফিরতাম। মাঝরাতে তখন সেই সময় ভ্যান যারা দাঁড়িয়ে থাকেন, মানে শুয়ে থাকে ভ্যানের পরে, যে ফার্স্ট ট্রেনের কাস্টমার তাদের নিয়ে যাবে, তো তাদেরকে বলতো 50 টাকা 60 টাকা দিতে হবে। আমি ভাবতাম যে এই রাত্রিবেলা যদি 50-60 টাকা দিয়ে যাই, এই টাকাটা কালকে আমার কলকাতায় বেরোলে এই টাকাটা দিয়ে আমি খেতে পারবো। এই স্টোরিটা কেউ জানে না, আমি এটা কখনো বলিও নি, তো আমি খেতে পারবো এটা ভেবে আমি হাঁটতে হাঁটতে বাড়ি যেতাম। আচ্ছা, হ্যাঁ, ওই রাত্রিবেলা। কতটা ছিল বাড়ি ওখান থেকে? কত 3 কিলোমিটার হবে, 3-3.5 কিলোমিটার হবে। তো আমি রাত্রিবেলা কিলোমিটার হাঁটাটা, আমি হেঁটে বাড়ি যেতাম, গিয়ে খেতাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ওই ভোর রাতে আমি খেতাম। তো অঙ্কিতাও জেগে বসে থাকতো, বাবা মাও সে সময়। এবার হ্যাঁ, আমার যখন আমি ইউটিউবটা শুরু করলাম, এইটা একটা বড় স্ট্রাগলের। প্রথম দিকে আমার বাবা আমায় সাপোর্ট করেনি। বাবার বক্তব্য ছিল ঘরে বসে রেয়াজ করো, শেখো। সবাই যেটা আমার বিরোধিতা করেছে যে এই গান বাজনাটা নয়, আমার বাবাও বিরোধিতা করেছিল। বাবার বক্তব্য ছিল না, এই গান বাজনাটা নয়। তো পরে আমি যদিও প্রমাণ করেছি বাবার কাছে যে আমি যেটা করতে চাইছিলাম সেটা ঠিক এটা। আজকে যদি আমি ওই শুরুটা না করতাম, তাহলে আজকে হয়তো আমাদের এখানে বসে দেখা হতো না, বা হয়তো তোমার সঙ্গে আমার আলাপ হতো না। দুজনেরই তো কর্মসূত্রেই আলাপ হয়েছে। তুমিও তোমার কর্মসূত্রে নিয়ে তোমার প্রেজেন্টেশনের জায়গায় কোনো একটি ভিডিও দেখি তোমার সঙ্গে আমার ইন্টারাকশান হয়েছে। তো উভয়েরই কিন্তু একটা কাজ সূত্রেই, বা তুমিও আমাকে আমি যখন বলেছি যে আমি কেশব বলছি, তুমি আমাকে আমার পরিচয়ই চিনতে পেরেছো যে এই ছেলেটি তো গান গায়, ওকে আমি চিনি, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। বিষয়টা হচ্ছে যে ওই সময় তো আমার পরিচয় ছিল না, ওই সময় স্ট্রাগলটা আমাকে আজকে পরিচয় দিয়েছে, সেটা বাবা বুঝতে পারে। তো তখন আমি যখন ইউটিউব শুরু করেছি, প্রথম আমি যখন বাড়িতেই শ্যুট করতাম, বাড়ির বাগানেই সেট আপ তৈরি করে। আর আমার একটা দাদা ছিল অনিন্দদা, ও আমাকে খুব সাপোর্ট করতো, ও পুলিশে চাকরি করে। ওর ছুটির পর রাত্রিবেলা ফেরার সময় আমার বাড়িতে আসতো, বাড়ির সবাই ঘুমিয়ে পড়তো, আমরা দিনের বেলায় সেট আপটা সাজিয়ে রেখে দিতাম, লাইট লাগিয়ে। লাইট মানে কি শুনবে, ওই পাড়াতে একটা অ্যাসিডের ফ্যাক্টরি ছিল, ওদের কাছ থেকে অ্যাসিডের বোতল নিয়ে আসতাম। আচ্ছা, তার মধ্যে টুনি লাইট ভরে গাছে ঝুলিয়ে দিতাম। বাবার একটা বুলেট গাড়ি আছে, বুলেট গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়ির হেডলাইটটা পেছন থেকে সুন্দর করে দিলে দেখতে ওটা একটা প্রপস, ভাল লাগছে। গাছে টুনি লাইট জড়াতাম। এই কোনো গিম্বল নয়, কিচ্ছু নয়, আমার একটা 200D ক্যামেরা ছিল, সেই ক্যামেরা দিয়ে শুটিং হতো। আর হচ্ছে পোটা লাইট, মানে আজ তো এত লাইটস আমাদের, এত সেট আপ যায় একটা শ্যুটে, বাট তখন কিছুই ছিল না। 2টো পোটা, তার পেছনে ওই হ্যালোজেনের যে লাইট হতো, সেই লাইট আর ক্যামেরা, ওই দাদা শ্যুট করতো। রাত্রিবেলা যদি বাবা কোনোভাবে টের পেতো, ধরো ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে, দেখছে লাইট জ্বালিয়ে বাগানে এসব করছি, উঠে ধাওয়া দিয়ে বকা দিয়ে মারও খেয়েছি। আচ্ছা, এসে চুপ করে শুয়ে পড়তে হতো। ওই দাদাটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতো, আবার টের পেতাম কখন ঘুমিয়েছে, উঠে দেখতাম বাবা নাক ডাকছে, তখন ওই দাদাকে ফোন করতাম, এসো। গিয়ে চুপি চুপি গেট খুলে বাইরে থেকে লক করে গিয়ে শ্যুট কমপ্লিট করে ভোরবেলা চুপচাপ এসে শুয়ে পড়তাম। এইভাবে প্রথম দিকের ইউটিউব মিউজিক ভিডিও বানিয়েছি। হয়তো কোথাও ওই স্ট্রাগলগুলো ছিল বলে আজকে এই জায়গাটা, যেটুক জায়গা, ছোটো জায়গা তৈরি হয়েছে, বাট এইটুক হয়েছে। তুমি বলছিলে না যে আজকে কেন মানুষের কন্টেন্ট দাঁড়ায় না বা কাজ সেইভাবে মানুষের সামনে আসে না, এটা একটা বড় কারণ। ডেডিকেশনটাই তো, ডেডিকেশনটা। মানুষ প্রথম 1, 2, 3টে গান যখন ফ্লপ হয়ে যায়, তারপরে 4 নম্বর গান আর বানাতে চায় না। ঠিক, আমাদের তো এমন বহু সময় গেছে যখন কাজ করছি সেই কাজগুলো ক্লিক করছে না, আবার বহু সময় গেছে গান মানে ভুলভাল গান করছি সেটাও সুপারহিট হয়ে যাচ্ছে, আবার বহু সময় গেছে ভালো গান পরপর ভালো গান করে গাইছি, ভিউজ হচ্ছে না। আমরা তো ভেঙে যাইনি, আমরা ওটাকে কন্টিনিউ করে গেছি। 4টে গান হয়তো ফ্লপ হয়েছে, 5 নম্বর গানটা তো হিট হয়েছে। ওই 5 নম্বর গানটা হিট হওয়ার পরে 4টে গান কিছু সংখ্যক, মানে হয়তো সেগুলো মিলিয়ন না হলেও কিছু সংখ্যক মানুষ তো শুনলো। অতএব আমরা লাইফটাকে যদি বিজনেস না ভাবি, তাহলে একটা সময় আমরা যেটা করি সেটা আমাদেরকে বিজনেস হিসেবে রিটার্ন দেবে। ঠিক, আমরা পাবো আশা করলে হবে না। আমরা যদি ওটার পেছনে ডেডিকেশন দিয়ে সেই কাজটা করি, ও আমাদেরকে রিটার্ন করে যেতে হবে। আমি এটা খুব অনুভব করেছি আমার লাইফ দিয়ে। নইলে আজকে যে ছেলেটা কলকাতা শহরে, আমি আমার পড়াশোনার সময় একটা কথা বলি, আমি যখন আমার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স চলছে, আমি 2014 থেকে আমি একটা রেডিও স্টেশনে কাজ করতাম। আমি ইউনিভার্সিটিতে যেতাম সকালবেলা 8:55 হাবড়া লোকাল ধরে। আচ্ছা, গিয়ে ইউনিভার্সিটি ঢুকতাম মোটামুটি 10টা 11টা, মানে 8:55 কেন হাবড়া লোকাল ঢুকতাম,
তখন একটা ইউনিভার্সিটি যাওয়ার একটা নেশা ছিল, কারণ লাস্টের দিকে তো আর থাকতে পারবো না বিকেলটা, তাই আমাদের বন্ধুদের গ্রুপটা আমরা সবাই সকাল সকাল যেতাম, প্রথম সারিতে প্রথম সময়টা আড্ডা ফাড্ডা মেরে নিয়ে ক্লাস করতাম, একটা দুটো ক্লাস করে আমি বেরিয়ে যেতাম। যদিও আমার ইউনিভার্সিটি থেকেও আমার প্রচুর, আমার যারা এইচওডি ছিলেন যিনি, বা আমার যারা প্রফেসররা ছিলেন, খুব হেল্প করতেন, নোটস আমাকে দিয়ে দিতেন আমার ওই স্ট্রাগলটা দেখে। তো ওখান থেকে মোটামুটি আমি 1টার মধ্যে বেরিয়ে পড়তাম ইউনিভার্সিটি থেকে, 1টা থেকে 1:30টার মধ্যে, কারণ আমাকে 3টের সময় সেই রেডিও স্টেশন জয়েন করতে হতো। আচ্ছা, সেই রেডিও স্টেশনে আমি প্রোগ্রামের হিসেবে কাজ করতাম, আমি প্রোগ্রামিং করতাম, তাদের অ্যাড জিঙ্গলস এগুলো আমি বানাতাম। তো সেখান থেকে আমি মোটামুটি আমার বেরোতে 8টা, 8:30 কি 9টা বাজতো। সেই সময় আমি ট্রেন ধরে আমি বিধাননগর যেতাম, বিধাননগর থেকে ট্রেন ধরে হাবড়া যেতাম, গিয়ে হাবড়াতে স্টুডিওতে রাত্রিবেলা কাজ করতাম, করে ওখান থেকে হয়তো 3টে, 3:30, 4টের সময় বেরোতাম, বাড়ি যেতে ওইটুক টাইম খেয়ে, মানে টোটালে হয়তো আধ ঘন্টার মধ্যে আমি শুয়ে পড়তাম, পরে আবার 8টায় উঠে, 8টা 8:30টায় উঠে স্টেশন যেহেতু আবার এইভাবে কিন্তু আমার রোজ সাইকেল চলেছে। এই সাইকেলটাই তো চালাতে গেলে অনেক মানুষ ভয় পাবে, কারণ লাইফে শুধু তো টাকাটা নয়, তোমাকে স্ট্রাগলটা করতে হবে পকেটে একদম 0 পয়সা নিয়ে, তবে পকেটটা ভর্তি হবে। আমি এটা অনুভব করেছি যেদিন আমার বাড়িটা পুড়ে যায় 2021-এর 23শে ফেব্রুয়ারি, সরি 2022-এর 23শে ফেব্রুয়ারি। এইটা একটা অনেক বড় স্টোরি। আচ্ছা, এই আগুনটা কারোর দ্বারা, এবং সেটা আমি ডেফিনেটলি ডিসক্লোজ করবো না, কারণ আমরা যার দ্বারা হয়েছে সেটা অনেক পরে আমরা সিসিটিভি ফুটেজ, আমার বাড়িতে যেহেতু ক্যামেরা ছিল, ডিভিআরটা বারান্দাতে লাগানো ইনস্টল ছিল, বারান্দাটা পড়েনি, ওই জন্য আমরা অনেক প্রমাণ আমাদের কাছে ছিল। বাট যে সময় আমরা প্রমাণটা পাই, ভগবানই তাকে অনেক উত্তর দিয়ে দিয়েছে বলে আমরা আর কিছু বলিনি তাকে, বা আইনত কোনো ব্যবস্থা নিইনি। কিন্তু যেদিন আমার বাড়ি পুড়ে যায়, পরের দিন আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থেকে কিছু বেশি, মানে 1,10,15,000 টাকা রয়েছে, আর কিছু নেই, বার্থ সার্টিফিকেটটাও নেই, সেটাও পুড়ে গেছে সব। আমার কিচ্ছু ছিল না, আমি পরবো সেই জামা কাপড় ছিল না, এবং এমনি কারোর কোনো ক্ষতি, মানুষের কোনো ক্ষতি হয়নি, এটাই মানে গডের কাছে থ্যাঙ্কফুল। কিন্তু সব পুড়ে গেছিল, মানে আমার কোনো সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট ছিল না, নাথিং। তখন কি বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, তখন ও ছিল না, ওর সাথে আমার তখন সেপারেশন। তখন সেপারেশন? হ্যাঁ, তখন মানে স্ট্রাগলের মধ্যে আরেকটা স্ট্রাগলের মধ্যে আরেকটা স্ট্রাগল। তো এইবার যখন আবার নতুন করে শুরু করছি, সেই শুরুটা বড় অদ্ভুত ছিল। বাবাকে যেদিন বাড়ি পুড়ে যায় তার একদিন পরে বললাম যে আমি না পারছি না, আমি খুব ইনস্ট্রুমেন্ট ফ্রিক, আমি খুব মানে ইনস্ট্রুমেন্ট কিনতে পছন্দ করি, দেখতে, আমার কোনো নেশা নেই, আমি মদ গাঁজা বিড়ি সিগারেট কিচ্ছু খাই না। আমি এই যে মানে প্রতিদিন মানুষের একটা নেশার পেছনে তো খরচা আছে, আমি এই টাকাটা দিয়ে আমি সবসময় ইনস্ট্রুমেন্ট কিনি, আমি এই টাকাটা দিয়ে চ্যারিটেবল কাজকর্ম করি। তো আমার এত লটস অফ ইনস্ট্রুমেন্ট, প্রায় 8খানা গিটার, 4টে কিবোর্ড, ম্যাকের 2টো কম্পিউটার, উইন্ডোজের 2টো সেট আপ, ক্যামেরাস, ইচ অ্যান্ড এভরিথিং। মানে আমি কত ইনস্ট্রুমেন্টের কথা বলবো, হারমোনিয়াম, তবলা থেকে শুরু করে লটস অফ ইনস্ট্রুমেন্টস আমার কাছে, সব শেষ। তো বললাম যে বাবা একটা কিবোর্ড আমাকে কিনে দেবে, আমি না পারছি না, একটা ইনস্ট্রুমেন্ট আমি দেখবো জাস্ট সন্ধ্যের পরে, যখন সারাদিন তো প্রচুর মানুষ আসছেন আমাকে মানসিক জোর দিতে, সন্ধ্যের পর যখন একা হয়ে যাচ্ছি, তখন আমি যদি গান গাই, একটু একাও ঘরের মধ্যে গান গাই, তাহলে ওটা আমার জন্য অনেক হবে। তখন আমি ওই একটা কিবোর্ড আমাকে বাবা 16-17 হাজার টাকা দিয়ে আমার একটা সস্তার কিবোর্ড কিনে দেয়, আর সেই দোকান থেকে আমাকে একটা গিটার গিফট করা হয়েছিল, ওদেরই একটা ম্যানুফ্যাকচারিং গিটার আমি গিফট করা হয়েছিল। এই দুটো আমার সম্বল হলো। তারপরে কিছু মানুষ আমার বাড়িতে এসেছিলেন, এবার তাদের সাধ্যমতো গিটার নিয়ে এসছে। এবার সেই গিটারগুলো, মানে যে ছেলেটা লক্ষাধিক টাকার গিটার বাজিয়ে অভ্যস্ত সবসময়, তার কাছে লোকাল মেড গিটারটা না তখন স্বর্গ মনে হচ্ছে। ঠিক মানে তখন কিছু নেই তো আমার কাছে ওই তখন ওই মানে যে 1,500 টাকার গিটার দিয়ে গেছে, আমার ওটাই স্বর্গ, ওইটাই আমি বাজাচ্ছি, হ্যাঁ ওইটাই আমি দেখছি, ওটাই মুছে রেখে দিচ্ছি, এই পাগলামিটা ছিল তখন। তো তারপরে আস্তে আস্তে আবার শূন্য থেকে একটা নতুন স্ট্রাগল করে শুরু করে আবার সবটা গুছিয়েছি, একটি বাড়ি। স্ট্রাগলের পরেও তো কেশবকে প্রচুর ট্রোল শুনতে হয়। এটা তো হবেই। এই ট্রোলটাকে কিভাবে হ্যান্ডেল করবে? দেখো, আমি একটা লাইন খুব মানি, চর্চা পর্চা খরচা। তোমায় চর্চায় থাকতে হবে। মনে রাখবে, যারা আমায় গাল দিচ্ছে, গালাগাল করছে, 2টো কারণ, হয় তারা আমায় পছন্দ করেন না, তাহলে আমার কোনো খামতি আছে, না হয় তারা আমায় হিংসে করেন, এর মাঝামাঝি কিছু নেই। ঠিক। যদি আমার খামতি থাকে তাহলে সেটা আমার ভালোর জন্য, তাহলে আমাকে শুধরোতে হবে। ঠিক। আর যদি তাদের হিংসে থাকে তাহলে সেটা আমার হাতে নয়, তো
মানে সেটা তো আমার কিছু করার নেই, আমি তো আমার তাগিদে নিজের চেষ্টায় আমি তো এগোবই। এবার তারা এগোতে পারছেন না, সেটা তাদের ব্যর্থতা। এবং এই ট্রোলগুলোকে আমি খুব স্পোর্টিংলি নিই। একটা সময় 2021-এ যখন আমার কেরিয়ার নিয়ে একটা বড় হিউজ প্রবলেম হয় সোশ্যাল মিডিয়াতে, সেই সময় আমাকে নিয়ে ভালো কথা বলার কেউ নেই, কারণ সবাই খারাপই বলছে, আর খারাপ বললে তখন ট্রেন্ডিং সেই কথাগুলো। আমি টোটালি সোশ্যাল মিডিয়া থেকে অফ হয়ে যাই। আচ্ছা, আমি দেখিনি, এবং আমাকে নিয়ে যত মিম ভিডিওস, ট্রোল ভিডিওস তৈরি হয়েছে, আমি কিন্তু কিছু দেখিনি, জানো তো। সে সময় সবাই ভাবে তুমি হ্যান্ডেল করলে কী করে, আমি দেখিনি আমি কি হ্যান্ডেল করব। আমি জানতেই পারিনি আমাকে কে গালাগাল করেছে কটা। তো পরে শুনেছি, পরে যখন আমি আমার কাজে আবার ব্যাক করেছি, তখন ফিরে দেখেছি, তখন মনে হয়েছে না দূর বাবা, এগুলো আর সময় কোথায়। তখন না আমি মজা করতে করতে যখন একটু মানে ধরো কাজের মাঝখানে একটু স্ট্রেস, তখন না ওগুলো দেখেছি কে আমাকে গালাগাল করছে, তখন দেখে মনে হচ্ছে যে আরে এর সঙ্গে তো আজকে আমার খুব ভালো সম্পর্ক। যারা গালাগাল করেছে, তখন আমি আবার আমার কাজে ফিরে আসার পর তাদের সঙ্গে কিন্তু দারুণ বন্ডিং হয়ে গেছে। স্বভাবত আমি যখন ওটা দেখেছি, তখন না তার সামনে গেলে এবার আমার মজা লাগে। দেখো, তুমি যাকে গালাগাল করবে, ফল্ট তার নয়, কিন্তু ফল্ট কিন্তু তুমি, মানে ফল্টটা তুমি হয়ে থাকলে, ঠিক ঠিক সেই মানুষটা যখন তোমার সাথে ভালো ব্যবহার করবে, তখন তোমার খারাপ লাগবে কিন্তু। আর আমি তো কখনো, যারা আমায় গালাগাল করেছি, আমি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। আমি উল্টো তাদেরকে নিমন্ত্রণ করে, আমার ভালো সময়ে আমি ইচ্ছে করেই তাদের নিমন্ত্রণ করে আমার বাড়িতে ডেকেছি। সাকসেস ইজ দ্য সুইট রিভেঞ্জ। ইয়েস, আমি নিমন্ত্রণ করে বাড়ি ডেকেছি, এবং ওই সময়ের ঘটনা তারাও যদি তুলেছে, আমি কোনো রকম কথা কাটিনি, তাদেরকে কিচ্ছু বলিনি। আমি একজন ব্যক্তির কথা, আমি তার নাম না করে বলবো, আমি তাকে খুব ব্যক্তিগতভাবে ভালোবাসি। তিনি আমার ট্রোলের টাইমে একটি বিশেষ উক্তি তৈরি করেছিলেন, এবং যে উক্তিটা খুব ভাইরাল হয়েছিল। তো সেই উক্তি ভাইরাল হওয়ার পরে তিনি আমাকে নিয়ে খুব বাজে একটা ভিডিও বানান। ভিডিওটা মিলিয়ন ভিউজ হয়, খুব ফেমাস হয় ভিডিওটা, এবং তিনি খুব বিখ্যাত একজন ইউটিউবার, বর্তমানে তিনি অভিনয় করছেন। আচ্ছা। তো আমি গেছিলাম আলিপুরদুয়ার আমার বন্ধুর বাড়িতে। সেখান থেকে আমি জানলাম যে আমার বন্ধুর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। বললাম আমাকে একটু নিয়ে যাবি? বললো হ্যাঁ নিয়ে যাব। আমি একটা হাফ প্যান্ট পরে, একটা এমনি একটা নর্মাল গেঞ্জি গায়ে দিয়ে, মুখে একটা মাস্ক পরে চলে গেছি তার বাড়িতে। স্বভাবত সে বুঝতেও পারেনি আমি কে। তো এবার যেহেতু কোভিডের পরবর্তী সিচুয়েশান, তাই আর সে ভাবেনি, সে ভেবেছি ন্যাচারালি আমি মাস্ক পরে আছি। তো যখন হয়ে গল্পগুজব প্রায় আধা ঘন্টা গল্প হয়ে গেছে, হওয়ার পর যখন আমি ওখান থেকে উঠবো, তখন আমার বন্ধুটা বললো তাহলে সবাই মিলে একটা সেলফি তুলি। সবার দেখা হলো, মুখের মাস্কটা জাস্ট খুলেছি, ও চেয়ার থেকে ছিটকে উঠে গেছে, বলছে হ্যাঁ তুমি। সে কিন্তু আমাকে নিয়ে একটা খুব বাজে ভিডিও বানিয়েছে। তো তারপর থেকে আমি তখন বললাম যে দাদা আমি তোমার ফ্যান, তুমি যে সময় মিরাক্কেলের ছেলে, আমি সেই সময় থেকে আমি তোমার ফ্যান। অথচ তোমার ভিডিওটা আমায় খুব একটা কষ্ট দেয়নি। হ্যাঁ, একটুখানি অভিমান হয়েছিল যে আমি যে লোকটাকে ভালোবাসি সে নাই বানাতে পারতো, মানে জীবনে সব কিছুই যে কন্টেন্ট হবে এমন নয়। বাট ঠিক আছে, কী করবে, সোশ্যাল মিডিয়াতে তখন ট্রেন্ড চলছে, আর ট্রেন্ডিং নিয়ে কাজ না করলে সে ট্রেন্ড নিয়ে তো আমিও কখনো গান বানিয়েছি, সেটা নিয়ে কিছু করার নেই। বাট তোমার প্রতি আমার কোনো অভিমান নেই, আমি তোমার ফ্যান ছিলাম এবং আগামীতেও থাকবো। তো তার সঙ্গে বর্তমানে আমার খুব ভালো সম্পর্ক। তো আমি দেখো এখানে কিন্তু আমার কোনো গিল্টি ফিল নেই। সে কিন্তু তার মনে হয়েছে যে আমি এই ছেলেটাকে নিয়ে বলেছি তাই সে চেয়ার থেকে উঠে গেছে। তার তখন মনে হয়েছে যে আমি কে নিয়ে বললাম। সে খারাপ করেছেও আমি সেটা বলছি না, সে কন্টেন্টের স্বার্থে করেছে। সে ব্যক্তি স্বার্থে তো আর আমাকে সামনে এসে গালাগাল করেনি, আমাকে মারেনি। সে একটা কন্টেন্টের স্বার্থে আমাকে দুটো গালাগাল করেছে। আমি খুব স্পোর্টিংলি দেখি এইভাবে যে সে হয়তো কাজের স্বার্থে, সে হয়তো ভিউজের স্বার্থে করেছে। বাট আমি যদি আমার সেখানে সেই সময় কোনো ভুল থাকে, তাহলে ভুলটা আমার হয় সেখান থেকে শুধরে নেওয়া উচিত। অথবা সেটায় যদি আমার কোনো দোষ না থাকে, তাহলে আমি দেখবই না সেটা, আমি সেটাকে একদম ওভারলুক করে চলে যাব। আমি এইভাবেই কাটাই। এখানে কি কোথাও স্পিরিচুয়ালিটি খুব কাজ করেছে, আধ্যাত্মিকতা? আমি খুব আধ্যাত্মিক, সেটাই বলছি, আধ্যাত্মিকতা। আমি খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ। আমি কারণ তোমার গান শুনলেও রোজ আমি পুজো করি, আমি ঈশ্বরকে ডাকি, এবং কোথাও তিনিও আমাকে আমার ডাকে সাড়া দেন। নইলে এই গান, নইলে মায়ের গান দুম করে ভাইরাল, মানে কোটানকোট ভাইরাল হওয়া সম্ভব নয়। মানে ডিভোশনাল গান তো ওইভাবে ভাইরাল হয় না, ডিভোশনাল গান চলতে থাকে, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া গান, থাকতে দৃশ্যমা আমার যে ডিভোশনাল গান প্রথম, সেই গান যে এভাবে মানুষের কাছে পৌঁছবে, সেটা মা যদি না শুনতেন ঠিক, তাহলে মানুষ শুনতেন না।
মা কোথাও শুনেছেন, মা কোথাও অনুভব করেছেন যে আমার এই সন্তান আমার জন্য বানিয়েছে, তাই আজ মায়ের এত ভক্তরা আমার সেই গান শুনেছে। তো আমি খুব ঈশ্বর বিশ্বাস করি, এবং ডেফিনেটলি আমার ওই খারাপ অবস্থা থেকে আমাকে উদ্ধার করেছে কিন্তু তারা মা। আমি যখন আর পারছি না সারভাইভ করতে, যখন মনে হচ্ছে বাড়িতে ঢিল পড়ছে, বাবা মাকে গালাগাল করা হচ্ছে, লোকের কাছে শুনতে পাচ্ছি সেগুলো, আমি খুব ডিপ্রেসড হয়ে গেলাম। আমি তারাপীঠ গেলাম পুজো দিতে মায়ের কাছে। বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি, মন্দিরে গেলাম, মন্দির প্রচুর ভক্তরা আমার সাথে সেলফি তুলছে। এটা আমার কাছে মানে একটা সময় তো আমি ফেম কাকে বলে আমি দেখে নিয়েছি, তারপরে খারাপ সময়টায় আমি ভাবিনি কেউ আমার সাথে সেলফি তুলবে। আমি জানি সবাই আমার গাল দেবে, আমি জানি স্টেজে উঠলে ঢিল ছুড়বে লোকে। আমি প্রথম যে অনুষ্ঠানটা করতে গেলাম, কিছুই হলো না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে গান শুনলো, এনজয় করলো। আমি ভাবছি ভয় লাগছে, আমি চোখ বন্ধ করতে ভয় পাচ্ছি যে চোখ বন্ধ করলে যদি কেউ ঢিল ছড়ে, যদি মাথায় লেগে যায়। আমি কিন্তু পুরো প্ল্যান ক্যালকুলেশন করে গেছি প্রোগ্রামে, আচ্ছা, যে আমি যদি স্টেজে উঠি, ওঠার পরে যদি কেউ ঢিল ছড়ে, ছুটতেই পারে, কারণ সোশ্যাল মিডিয়াতে লোকে গালাগাল করছে। ঠিক। আমি দেখলাম যে তারাপীঠ থেকে আসার পর যাবতীয় সবটা বদলে গেল, এবং আমি তারা আমাকে খুব বিশ্বাস করি, খুব মানি। আমার মন খারাপ হলে, যদি কোনো কারণ এমনিই মন খারাপ, কোনো কাজ না কিছু পাওয়ার নয়, আমি এমনি এক রাতের জন্য দুম করে মাঝরাতে বেরিয়ে যাই, তারাপীঠ ওই মোটামুটি 10টার মধ্যে পুজো দিয়ে বেরিয়ে চলে আসি। আমি একদম স্বল্প সময়ের জন্য মায়ের কাছে যাই, মাকে দেখি মন ভরে, দেখে আমি বেরিয়ে আসি। তো আমি মাকে প্রচুর মানি, আমি শিব ভক্ত। তো ওনারা কোথাও আমাকে আমার জায়গায় বা আমার কাজটাতে সৎ থাকতে ওনারাই আমাকে সাহায্য করেন আমার মনে হয় প্রতিদিন। এই মায়ের প্রসঙ্গ উঠলো যখন, সামনেই দুর্গতি নাশিনী আসছেন, দুর্গাপুজো আসছেন, এইরকম একটা প্রেক্ষাপটে আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এক মা তার মেয়েকে হারিয়েছেন, একটা অত্যন্ত আমরা যদি সেটাকে ন্যক্কারজনক ঘটনা বলি, সেটাকেও কম বলা হবে। একদমই তাই। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি দেখেছি যে প্রচুর শিল্পীদের তারাও প্রতিবাদ করেছে, তাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকেই নিজেদের মতো করে প্রতিবাদ করছেন, এবং প্রত্যেক দিন মায়েরাও রাত জাগছেন, আজকে রাস্তায় নেমে প্রতিবাদ হচ্ছে, প্রচুর জায়গায় মায়েরা রাত জাগছে। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে শিল্পীরাও বিভিন্ন রকম, একজন শিল্পী হিসেবে তুমিও কোথাও না কোথাও একটা প্রতিবাদের জায়গা, তুমিও দাঁড়িয়েছো সমস্ত কিছু। কোথাও না কোথাও মনে হয় যে এর জন্য কোথাও না কোথাও সমস্যা আসতে পারে। দেখো, সমস্যা আসার বলতে কি, শিল্পীরা কেন পথে নেমেছিল? শিল্পীরা সত্য বিচার যাতে হয়, যাতে সঠিক তদন্ত হয়, যাতে এই মেয়েটির যারা খুনি বা যারা দোষী এখানে, তারা যাতে সঠিক শাস্তি পায়, তার জন্য একটা লড়াই। আর এই লড়াই তো কারো কোনো ব্যক্তি স্বার্থের লড়াই নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। এটা একটা সিস্টেম বা এটা একটা করাপশনের বিরুদ্ধে লড়াই। এবার বক্তব্য হচ্ছে, এখানে অনেকের মনে হয়েছে বিভিন্নভাবে যে এটা রাজনৈতিক প্রেক্ষাপট। দেখো, রাজনৈতিক প্রেক্ষাপট কোনোভাবেই নয়। এটা কি ঘটেছে সেটা আমরা জানি না, কারণ সেটা তদন্ত সাপেক্ষ, বা আমরা রাজনৈতিক কারো পক্ষে বা বিপক্ষে বলার লোক নই। সে স্পর্ধা, সে ক্ষমতা কোনোটাই আমাদের নেই। আমরা অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছি। হ্যাঁ, এখান থেকে অনেক মানুষেরই বিভিন্ন সময়, বিভিন্ন শিল্পীরই বিভিন্ন রাজনৈতিক মতামত এসেছে যে ওরা বা ওনারা তো কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, তাহলে ওনারা কোট আনকোট চটি চাটা শব্দটা ব্যবহার করে অনেক মানুষ বলেছেন যে তাহলে চটি চাটা ছেড়ে রাস্তায় হঠাৎ বেরোলো কেন, তারা ডিপ্লোম্যাটিক খেলছে, এই সমস্ত শব্দ। কিন্তু বক্তব্য হয়েছে যে আজ যদি আমি অন্যায় করি, তাহলে আমার বাবা আমাকে শাসন করবে না? অবশ্যই করবে। আমরা তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, আমরা তো কোনো ব্যক্তি স্বার্থে, কোনো গভর্নমেন্ট, কোনো পলিটিক্যাল পার্টি, আমাদের তো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে লড়াই নয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেছি। তো সেখানে নিয়ে অনেক মানুষই এই শব্দ ব্যবহার করেছেন। আমাদের সবাইকে, আমরা একটাই, প্রত্যেকজন শিল্পী, এবং আমাদের মিছিলে অনেক এমন শিল্পী ছিলেন যারা এই রুলিং পার্টির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, তাদেরকেও বিভিন্ন সময় কথা শুনতে হয়েছে। বাট আমার মনে হয় যে এখানে কোনো পলিটিক্যাল পার্টি দেখে লাভ নেই। এটা তো একটা অন্যায়ের বিরুদ্ধে, একটা মা তার সন্তানকে হারিয়েছে, এবং একটি মেয়ে, জাস্ট একবার তুমি ভাবো, এই মুহূর্তটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে শিউরে উঠছে। যে মুহূর্তে মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই মুহূর্তে মেয়েটির যন্ত্রণাটা ভাবো। অবশ্যই সে তার প্রিয়জনদের দেখতে পেল না, সে তার প্রিয় প্রফেশন, সে মানুষের সেবা করতে পারলো না, সে সেই কাজটি করতে পারলো না, এবং তাকে কোনো একটি ঘটনার শিকার হয়ে তাকে হত্যা করা হলো। এবং তারপরে বললেও অন্যরকম নির্মমভাবে হত্যা হলো, এবং যে হত্যার পাশবিক অত্যাচার করা হলো।
মানে সমালোচনার কোনো ভাষা নেই। এবং তারপরে সেটা ধর্ষণ বা আরও যা 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 জিনিসপত্রগুলো ঘটেছে, যেগুলো আমরা জেনেছি, সেগুলো ঘটেছে। এবার সেইটা তো কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটা যে একটা রাজনৈতিক কর্মসূচি হচ্ছে, আমরা সেটা নিন্দা করছি, সেটা আমরা রাজনৈতিক দলের লোক হয়ে করা উচিত। এটা তো একটা অন্যায়কে কথা বলছি। আমার মনে হয় তো এই অন্যায়ের বিরুদ্ধে সেই রাজনৈতিক দলের লোকও কথা বলা উচিত। যদি সেই রাজনৈতিক দলেরও কোনো লোক থাকে, তাহলেও আমার মনে হয় সেই রাজনৈতিক দল থেকেই সেই লোকটার ব্যবস্থা আইনানুগভাবে বিচার ব্যবস্থার মাধ্যমে সেটা নেওয়া উচিত। নইলে আগামীতে আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম অফ ক্যামেরা, যে আগামীতে নইলে এই অপরাধের সংখ্যা বাড়বে, আইন ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যাবে, বিচার ব্যবস্থার প্রতি ভরসা নষ্ট হবে মানুষের, এবং মানুষ ভাবতে শুরু করবে আরে অন্যায় হলে তো, অন্যায় করলে তো কোনো ব্যাপার নেই, ও তো ছাড়া পেয়ে গেল, তাহলে আর কি হবে, এটা মানুষের ভাবনা চিন্তা হবে। তো সেই প্রতিবাদ থেকে আমার মনে হয় এটা কোনো রকম পলিটিক্যাল পার্টির জায়গায় গিয়ে লাভ নেই। মানুষের যদি কোনো পলিটিক্যাল পার্টিরও দোষ থাকে, যদি দোষ থাকে, তাহলে সেই পলিটিক্যাল পার্টির বিরুদ্ধেও মানুষের ব্যবস্থা নেওয়া উচিত, যদি দোষ থাকে, যদি প্রমাণ হয়। আর যদি দোষ না থাকে, যদি যে মানুষগুলোর দোষ থাকবে, তাহলে তাদের সাজা দেওয়া হোক, তাদের সর্বোচ্চ যা সাজা দেওয়া যায় সেই সাজাটাই দেওয়া হোক, যাতে আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ডগুলো করার আগে দ্বিতীয়বার মানুষ ভাবে। আর সেই জায়গা থেকে দেখো, শিল্পীরা তো সমাজের এক একটা স্তম্ভ, শিল্পীরাই কথা বলতে জানে, তারা তাদের গানের ভাষায়। আমরা একটা সময়, মানে একটা সময় তখন আমরা অনেকটাই ছোট, আমরা নচিদাকে দেখেছি তার গানের ভাষায় মানে এত বড় বড় লেভেলের প্রতিবাদ করে। অবশ্যই আমরা সেই প্রতিবাদের ভাষাটা কোথাও এই লড়াইয়ে অরিজিৎ সিংকে পেলাম। সে তার গানের ভাষায় যেভাবে মানুষকে এগিয়ে দিয়েছে, এটা জাস্ট ভাবা যাচ্ছে না। মানে কোথাও দরকার ছিল মানুষের মধ্যে এই শক্তি সঞ্চারটা দরকার ছিল, তিনি করেছেন। গানের ভাষা থেকে শিল্পীরা রাস্তায় নেমেছে। শিল্পীরা কি বলেছে কোনো সরকারের বিরুদ্ধে কথা? না। শিল্পীরা কি রাস্তায় নেমে কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কথা বলেছে? শিল্পীরা বলেছে অন্যায়ের শাস্তি চাই। শিল্পীরা বলেছে তিলোত্তমার জন্যে যে অমানুষগুলো তিলোত্তমার এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদের শাস্তি চাই। দ্যাটস ইট। তো সেখানে আমার মনে হয় যারা সরকারিভাবে বা যারা পলিটিক্যাল বিচার করতে আসবে তারা নির্বোধ। যারা পলিটিক্যালি বিচার করতে আসবে যে এরা কেন এটা করলো, এদের এটা উচিত হয়নি, তারা নির্বোধ, তাদের শিক্ষার অভাব, বাকিদের নয়। আমি তো যেমন আমিও তো কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে কোনো না কোনোভাবে জড়িত। আমার রাজনৈতিক দলে আমি যে পথে হেঁটেছি, তারা তো আমাকে যথেষ্টভাবে সাপোর্ট করেছে। তারা তো কোনোভাবে আমায় একবারের জন্য বলেনি তুমি কেন হাঁটলে, তুমি একটা রাজনৈতিক দলের হয়ে কেন তুমি এই প্রতিবাদ মিছিলে হাঁটলে, তারা তো আমায় কোনোভাবে বলেনি। তারা তো ডেফিনেটলি আমাকে সাপোর্ট করে। আমি তো সেই দলের কত পলিটিক্যাল গান আমি গিয়েছি, সেটা প্রফেশনালি, মানে সেটা আমার কোনো পার্সোনাল বিষয় নয়, সেটা প্রফেশনালি সেই দলের প্রচুর গান আমি গিয়েছি। তারপরে দাঁড়িয়েও তো আমি প্রতিবাদের গান গিয়েছি। তাহলে আমার বক্তব্য, এটা তো প্রমাণিত নয় কোনো রাজনৈতিক দলের কাজ, সেটা সিপিএম, তৃণমূল, বিজেপি, হোয়াটএভার কারোর হতে পারে, কিন্তু সেটা তো কারোর প্রমাণিত নয়, সেটা কোনো ব্যক্তিদের দ্বারা হয়েছে, সেটা প্রমাণিত হয়েছে। তারপরে যেটা আইন, যেটা এখন তদন্তে আছে, বা তদন্তর সময় আমাদের কিছু বলার ভাষা থাকে না, কারণ যেটা আইনের মধ্যে, সেই আইন নিয়ে কথা বলার অধিকার আমাদের জনসাধারণের নেই। আমরা শুধু পথে নেমে মানুষকে উদ্বুদ্ধ, মানুষকে আরও জাগরিত করতে পারি যে মানুষ যেন হতাশ না হয়, মানুষ যেন এই শক্তি সঞ্চার নিয়ে প্রতিদিন পথে নামতে পারে, বিশ্বাসটা যেন না হারায়। এই বিশ্বাস হারিয়ে ফেললে আর কি হবে? তাহলে আগামীতে, মানে সে এক্সাম্পল, এই লড়াইয়ে, এই যে আজকে প্রতিটা বাড়ির মায়েরা বেরোচ্ছে, বোনেরা পথে নামছে, কালকেও সারা রাত কলকাতা, মানে পুরুষের থেকে নারীদের সংখ্যা বেশি ছিল। তো এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই, সাধারণ মানুষ যদি এই তিলোত্তমার এই হত্যাকাণ্ডের বিচার না পায়, তাহলে আগামীর অন্যায়ের বিচারে আর কেউ পথে নামতে সাহস পাবে না। এই যে উই ওয়ান্ট জাস্টিস, প্রত্যেকেই আমরা চাইছি কোথাও না কোথাও জাস্টিস, এটা তুমিও বললে। আশা তো অবশ্যই আছে, কোথাও না কোথাও জাস্টিস পাবোই, কি মনে হয়? নিশ্চয়ই আমাদের তো আইন প্রশাসন সব কিছুর উপর ভরসা রাখতেই হবে, নইলে তো, মানে যদি ভরসা না রাখি বা সেই ভরসা না থাকে, তাহলে তো ক্রাইম বাড়বে, আমি আগেও বললাম। তো সেটা আমাদের ভরসা রাখতে হবে, এবং যাতে আইন তাদের পথে আরও সুদৃঢ় থাকে, তার জন্য এভাবে সাধারণ মানুষকে পথেও থাকতে হবে, যাতে সেখানে কোনো নড়চড় না হয়, আইন যেন আইনের পথেই চলে। সেটা আমরা সবাই তাই চাইছি। তাই সব জায়গায় বলা হচ্ছে যে ফাঁসিটা কি
যদি হয়, মানে যে কোনো ক্ষেত্রে যদি সেই আইনটা যদি খুব কড়াকড়িভাবে, কোথাও মনে হয় ক্রাইমটা কমবে? অবশ্যই কমবে। মানুষের জীবনে তো একটাই ভয়, মৃত্যুর ভয়, আর তো কিছুর ভয় নেই। মানুষের এই মানে আমরা যাই করি না কেন, আমাদের মৃত্যুর ভয়টা কিন্তু সবার জীবনে আছে। তো যখন মৃত্যুর ভয় থাকবে তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো থেকে মানুষের একটু ভয় থাকবে যে ভাই আমার নামে কেস হয়ে গেলে, প্রমাণ হয়ে গেলে তো আমি ফাঁসি হয়ে যাবে, এই ভয়টা তো মানুষের থাকবে। আর যখনই ভয় থাকবে তখন ক্রাইম কমবে। এই যে পরিবারের সন্তান চলে গেল, খুব কষ্ট করে, প্রত্যেকেই বাবা মাই খুব কষ্ট করে সন্তানকে মানুষ করে এবং তাদের পেছনে প্রচুর পরিশ্রম থাকে, প্রচুর স্যাক্রিফাইস থাকে। সবথেকে বড় কথা হচ্ছে যে কোনো সন্তানকে তৈরি করার ক্ষেত্রে বাবা মায়ের একটা বিরাট বড় স্যাক্রিফাইস থাকে। একদমই। তো স্যাক্রিফাইস করার পর যখন তার সন্তান সাকসেসফুল হওয়ার পর হঠাৎ করে একদিন এক মুঠো ছাই হয়ে গেল, নিমেষের মধ্যে তার লাইফটা উজাড় হয়ে গেল, একজন শিল্পী হিসেবে তোমার কোথায় মনে হয় যে সেই পরিবারের ক্ষেত্রে তোমার কি বার্তা বা কি মেসেজ তুমি দিতে চাও একজন শিল্পী? তাদের কাছে তো এই মুহূর্তে মেসেজ দেওয়ার ভাষা আমি কেন, কারোরই থাকবে না। কারণ আমরা মানে দেখো, পিতৃমাতৃ বিয়োগ এটা যে কোনো সন্তানের ক্ষেত্রেই ঘটবে। কারণ আমরা জানি, কারণ আমাদের আগে আমাদের বাবা মাদের বয়স হয়ে যাবে, তাদের প্রকৃতির নিয়মে একসময় চলে যেতে হবে। কিন্তু বাবা মা বেঁচে থাকবে, সন্তান থাকবে না, এইটা খুব বেদনাদায়ক। আর যাদের একটাই সন্তান তারা কিন্তু নিজেদের জীবনে অনেকটা স্যাক্রিফাইস করেন। তাদের ভাবনা হচ্ছে যে আমরা আমাদের জীবনে যেটুকু আছে আমরা টোটাল এফোর্টটা একজনের প্রতি দিয়েই আমরা তাকে স্ট্যাবলিশ করব। বাবা মারা কোনো দিন চান না যে আমরা সন্তান আমাদের বড় হয়ে দেখবে, আমরা তাদের হয়ে তারা মানে সন্তানরা আমাদের খেতে দেবে, এই সব ভেবে বাবা মারা সন্তানকে বড় করেন না। সন্তানদের বাবা মারা বড় করে যেন সন্তানের নামে বাবা মাদের নাম প্রতিষ্ঠিত হয়। তো সেটা কোথাও যে বাবা মা হারিয়েছে তাদের এই বেদনাটা ভাগ করে নেওয়ারও ক্ষমতা কারণ নেই, তাদেরকে সমবেদনা জানানোরও ক্ষমতা কারণ নেই আমার মনে হয়। তাদেরকে সেই ঐশ্বরিক ক্ষমতাটা ঈশ্বরই দেবেন আমার মনে হয়। এবং তারা হয়তো তাদের একজন সন্তানকে হারিয়েছেন, কিন্তু এত কোটি কোটি সন্তান তারা পেয়েছেন যারা তাদের হারিয়ে যাওয়া সন্তানের হয়ে একটা সিস্টেম, একটা করাপশানের বিরুদ্ধে লড়াই করতে পথে নেমেছে। এবং তার সন্তান চলে গিয়ে হয়তো আরও প্রচুর মায়ের কোলের সন্তানকে রক্ষা করার একটা রক্ষা কবচ তৈরি করে দিয়ে গেলেন মানুষের এই আন্দোলনের মাধ্যমে। তো সেটা কোথাও একটা বাবা মা তাদের সন্তানকে তার সমস্ত কিছু, মানে সন্তান হারিয়ে যাওয়া মানে সব শেষ, তাদের সন্তান মানেই সেভিংস, সন্তান মানেই অ্যাচিভমেন্ট, সন্তান মানেই ইচ অ্যান্ড এভরিথিং, অহংকার গর্ব যেটাই বলবে সন্তানই। তো আর যে বাবা মার সন্তান ওরকম একজন ডাক্তার, সেটা তো তাদের গর্বের কারণ। আমার মনে হয় তাদের আজকে আরও বেশি গর্বের সময় যে তারা একটা করাপশানের বিরুদ্ধে লড়ছে। তাদের মেয়ে হয়তো চলে গেছেন, যেটা যন্ত্রণার, মানে যেটার কোনো পরিমাপ বা কোনো মাপকাঠি নেই, কোনো পরিমাপের যন্ত্র নেই, কিন্তু সেই সন্তান চলে গিয়ে হয়তো একটা সিস্টেমের বিরুদ্ধে মানুষকে লড়াই করতে সেই শিরদাঁড়াটা তৈরি করে দিয়ে গেল, যেটা সেই বাবা মায়ের হয়তো অহংকার, সেই বাবা মায়ের গর্ব যে তার মেয়ে হয়তো নেই, তার মেয়ে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় অনেক যন্ত্রণা নিয়ে গেছে, কিন্তু সেই যন্ত্রণাটা পেয়ে যাওয়ার পরে একটা গোটা সিস্টেমের বিরুদ্ধে সাধারণ মানুষ পথে নেমেছে। এবং কোনো রাজনৈতিক নয়, অরাজনৈতিক আন্দোলন একটা সংগঠিত, মানে স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখিনি স্বাধীনতার আন্দোলন, আমরা বইতে পড়েছি, বিভিন্নভাবে আমরা করেছি আন্দোলন, কিন্তু আমাদের চোখের সামনে নিরস্ত্র অহিংস আন্দোলন এত বড় সংগঠিত হওয়া এবং কাতারে কাতারে লোক নামছে, সেখানে কোনো রকম তার বয়স নেই, কোনো কিছু নেই। আমি এর আগের অনুষ্ঠানে মানে সবাই দেখেছি, টিভিতে দেখেছি, মানে স্ক্র্যাচ নিয়ে রাস্তায় নেমেছেন। আগের দিন যেমন লালবাজার অভিযানে যখন ডাক্তাররা, ওখানকার আশেপাশের মানুষেরা যাদের বাড়ি আছে তারা বলছে তাদের শৌচালয়, মানে তাদের বাথরুম ইউজ করার জন্য খাবার বানিয়ে নিয়ে তাদেরকে দিচ্ছে, রেস্ট করার জন্য বলছে আপনারা আমাদের বাড়িতে আসুন। আমি এমন ক্ষেত্রেও দেখেছি, কিছু পুলিশকেও দেখেছি। দেখো, মানবিকতা তো সবার মধ্যেই আছে। অবশ্যই কেউ একটা চশমা পরে থাকে, তাদের কিছু করার থাকে না, কেউ খালি চোখে অন্ধ থাকে, আবার কেউ চশমা পরেও সবটা দেখতে পায়। তো প্রচুর পুলিশ অফিসারকে দেখেছি যারা জল এগিয়ে দিচ্ছে এই আন্দোলনকারীদের, কেক বিস্কিট খাবার দিচ্ছেন নিজেরা কিনে,
আমি প্রচুর ওখানকার স্থানীয় কিছু মুসলিম মানুষদের দেখেছি যারা মানে এত তো মানুষের ধর্ম নিয়ে লড়াই, এক্ষেত্রে দেখা যায় কিসের ধর্ম নিয়ে লড়াই, কত মুসলিম মানুষেরা তারা বিস্কিট এনে সেখানকার আন্দোলনরত ডাক্তারদেরকে দিচ্ছে, জল খাওয়াচ্ছে। আর কি দরকার? মানুষের এই ঐক্যতাটা যে হয়েছে না, মানুষই তাদের লড়াই করে তাদের জাস্টিস আদায় করে নেবে, মানুষই আদায় করে নেবে। এবং সত্যি এটা, এই যে তুমি যেটা বলছিলে যে আমরা তো স্বাধীনতার পর আর এমন ঘটনা শুনিও নি, দেখা তো দূরের কথা, আমরা শুনিও নি। তো এই আন্দোলনটা কয়েকটা জেনারেশনকে অনেকটা এগিয়ে দিয়ে যাবে, অনেকটা এগিয়ে দিয়ে যাবে। মানে আমরা প্রতিবেশী দেশে দেখেছি আন্দোলনকে হিংসার মতো জায়গায় নিয়ে গিয়ে সেখানে একটা সিস্টেমকে তারা প্রতিহত করেছে, কিন্তু সেখানে সেই হিংসার জায়গায় গেছে, কিন্তু সেখানটা পিছিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরটা কিন্তু এগিয়ে দিচ্ছে, আমাদের সংস্কৃতিকে তারা পিছিয়ে নিয়ে গেছে। কিন্তু আমরা এমন একটা জায়গায় যে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই জায়গাটাতে যেতে পারছি, মানে এইটা একটা মানে আমাদের অনেক বড় জীবনের সবথেকে বড় পাওনা। কিন্তু আজকে যারা আমরা মানে এটা আমাদের কাছে একটা অনেক বড় শিক্ষা। আগামী কয়েকটা জেনারেশন বলো তো এই ঘটনাটাকে মনে রাখবে, শুধু ক্রাইম করবে না সেটা নয়, এই শক্তি থেকে আগামীতেও যদি কোনো ক্রাইম ভুলবশত হয় সেদিনও এই শক্তি থেকে মানুষ পথে বেরোবে। কোথাও মনে হচ্ছে না যে আমরা ইতিহাসের মধ্যে একদম আমরা একটা ইতিহাসের মধ্যেই আছি। যখন মেয়েরা রাত দখল করছে, দেখো মেয়েরা অবশ্যই, আজকে আমরা মেয়েদেরকে সব কিছুতে এগিয়ে রাখি। আমরা যে রাজ্যে বসবাস করছি সেখানকার সিএমই একজন মেয়ে, অবশ্যই। তো যেখানে আমরা মেয়েদেরকে আগিয়ে রাখছি সেখানে মেয়েরা কেন পথে বেরোবে না? সেখানে মেয়েরা কেন রাতে কর্মস্থলে যাবে না? অবশ্যই যাবে। মেয়েরা কেন রাতে ডিউটি করবে না? আজকে একটা পুরুষ মানুষের যদি রাস্তায় বেরোনোর রাত্রিবেলা অধিকার থাকে, একটা মেয়েরও থাকবে, সেটাই উচিত এই গণতান্ত্রিক দেশে। তো সেটা আমার মনে হয় মেয়েদেরকে আরও বেশি সাহস দিচ্ছে। এবং আগামীতে এই মানুষের যে সংঘবদ্ধ জীবন, যে একসাথে থাকার একটা লড়াই, সেটা মানুষ আর অনেক বেশি শিখছে। আর একটা জিনিস হচ্ছে, ধরো মানুষের মধ্যে বিবাদ, ধরো তোমার সাথে আমার ঝগড়া, কিন্তু রাস্তার মিছিলে গিয়ে তুমি আমি হাত ধরে হাঁটছি, এটা কিন্তু বিবাদটাকে পুরো মুছে দিয়েছে। তখন আন্দোলন একসাথে আমরা লড়ছি। হয়তো দুদিন আগেই হিন্দু মুসলিম আমরা করছিলাম, কিন্তু তুমি আর আমি, হয়তো আমি মুসলিম তুমি হিন্দু, পাশাপাশি দাঁড়িয়ে দুজনে হাত ধরে কিন্তু দেখে মানববন্ধনে হাঁটছে। সব থেকে বড় কথা যে ইস্ট বেঙ্গল মোহনবাগান, এত বড় সারা জীবনের যারা লড়াই করে এলো, তারা একসাথে হাঁটে। কোটি বাঙালকে যে এক জায়গায় করতে, সত্যি পরিবারের মানে বাবা মা এরা কিন্তু, মানে মা হচ্ছে রত্নগর্ভা, না হলে মানে তিনি যে সন্তানকে পৃথিবীতে নিয়ে এসছেন, সেই সন্তান তার জীবদ্দশাতে কাজ করেছে, মারা যাওয়ার পরেও কতগুলো সেক্টরকে, কতগুলো জায়গাকে মিলিয়ে দিয়ে গেছে। একদম সত্যি এটা মানে যখন দেখছি, মানে মোহনবাগানের একজন সাপোর্টারের কাঁধে ইস্টবেঙ্গল চড়ে যাচ্ছে, এটা কেউ দেখেছে বলে মনে হয় না কোনোদিনও। যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের ঢিল ছোড়াছুড়ি করে, আর স্টেডিয়ামে তো মানে দুপক্ষের ভাষা, যে ধরনের বাক্য তারা একদল অপর দলকে ছোড়েন। সোশ্যাল মিডিয়াতে যখন কেউ এখন মোহনবাগানের বা ইস্টবেঙ্গলের লিখছে, তার নিচে যে ট্রোলগুলো হয়, যে ভাষাগুলো ব্যবহার করা হয়, তাছাড়াও তো আমরা দেখেছি যে এই কলকাতাতেই খেলার নামে রক্ত ঝরেছে, মৃত্যু হয়েছে। মান্নাদের সেই বিখ্যাত গান খেলা, ফুটবল খেলা, আর আজকে তারা একসাথে। এটা ইতিহাস, এটা আমরা একটা ইতিহাসের সাক্ষী হলাম। হয়তো ঘটনার যেটা ঘটেছে সেটা খুব নক্কারজনক, সেটা এইভাবে না মিললেও, এই ঘটনার মধ্যে না হলেও হতো, কিন্তু তিনি হয়তো যাওয়ার সময় অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি গোটা একটা নয়, দুটো তিনটে জেনারেশনের মনে থেকে যাবেন। তিনি চলে গেছেন, কিন্তু তিনি গোটা দুটো তিনটে জেনারেশন, আজকে যারা ছোট তারা বড় হবে, আজকে যারা মাঝবয়সী তারা বৃদ্ধ হবে, আর যারা বৃদ্ধ রয়েছে, এই গোটা তিনটে জেনারেশনকে কিন্তু, মানে ছোট ছোট বাচ্চারা যারা সবে কথা বলতে শিখেছে, তারাও এই ওয়ার্ডটা শিখে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। এবারে তোমার সেই গানটা শুনবো। অন্যায় কেন সইবে, বেঁচে রোজ কেন মরবে, ফিরে এসো হেরে গেলে বারে বারে,
বেছে নিয়ে পথ তুমি প্রতিবাদে, সাজা হয়ে ধরা দাও অপরাধে, সেজে ওঠো নারী তুমি প্রতিবাদে, ওঠো গর্জে ওঠো, আজ এসেছে সময়, লড়লেই সুবিচার পাওয়া যায়। থেমো না তোলো আওয়াজ, ব্যারিকেড ভাঙো এগিয়ে আজ, রক্তে রক্তে প্রতিবাদের জ্বালিয়ে দাও আগুন, জ্বালাও আজ আগুন, মুক্তিরে আগুন, জ্বালাও আজ আগুন, মুক্তিরে আগুন। অসাধারণ। এবং সত্যি প্রতিবাদের ভাষা খুঁজে পেলাম এবং চেষ্টা করেছি, এবং এটা খুব খুব অল্প সময়, এক রাতের মধ্যে তৈরি করা একটি গান, তার মধ্যেই স্বল্প অ্যারেঞ্জমেন্টস যা হয় আর কি। কারণ ওই সময় মানে আমরা প্রতিদিন পথে নামছি, আবার নিজেরও কিছু কাজকর্মর, আবার সব মিলিয়ে এটা একটা লেখার প্রস্তুতি, এই সব করে মোটামুটি অল্প যেটুকু সময় পেয়েছি তার মধ্যে চেষ্টা করেছি। মানুষও গানটাতে অনেকটা প্রতিবাদের সাহস পেয়েছেন, অনেক মানুষ এই গানটা দিয়ে তারা প্রতিবাদ করেছেন। আর তারপর এর পরে যে গানটি অরিজিৎ সিং বের করেছেন, মানে সেখানে আমরা মানে সেই গানে আরও বেশি আমরা অনেক জোর পেয়েছি। কারণ ডেফিনেটলি মানে ওনার এই আন্দোলনের গানের মাধ্যমে সলিল চৌধুরীকে মনে করিয়ে দিয়ে গেলেন তার যে প্রতিবাদের সুরের ভাষা ছিল একটা, সেই সুরের আঙ্গিকটা অরিজিৎ সিং তার এই গানে আমাদেরকে কোথাও ধরিয়ে দিলেন যে আমি আছি আমার সমহিমায়, আমি আমার গানের ভাষায় প্রতিবাদ দিলাম বাড়িতে বসে। তো সেটা নিয়েই আজকে এত মানুষ পথে গাইছে। তারপরে তো বলল যে গানটা গাইতে গিয়ে আমার কান্না এসে যাচ্ছিল, কিন্তু আমি তো শিল্পী, আমাকে তো ইমোশনটাকে আমায় কন্ট্রোল করতে হবে, করে আমাকে গানটা যাতে প্রচুর মানুষ। এবং যে সময় উনি গেয়েছেন গানটা, সেই সময় ওনার শারীরিক অবস্থাও অত খুব একটা, কারণ উনি তো ওনার বেশ কিছু শো ক্যান্সেল করলেন ওনার শারীরিক অসুস্থতার জন্য, গলাটাও ঠিক নেই, যে কারণে মানে যেটা করেছেন এটা ওনার খারাপ গলাতে, মানে ওনার গায়কী গলা নিয়ে আমরা কী বা বলবো, মানে এটা একটা ঐশ্বরিক ক্ষমতাযুক্ত মানুষ এবং ঐশ্বরিক গলা। তো সেটা উনি এই অবস্থাতে গিয়েও এত ভালো লাগছে শুনতে, এবং গায়ে কাঁটা দিয়ে উঠছে ওনার এই গানটা। মানে তারপরে তো আমি আমার নিজের গানটাও শুনিনি, আমি ওনার গানটাই শুনেছি। না, এটা কিন্তু একটা জিনিস আমি বলি, আমাদের প্রত্যেকের যা কিছু সীমিত ক্ষমতা, সেখানেও যদি এই প্রতিবাদের জায়গাতে যদি কন্ট্রিবিউট করি, তাহলে সেটা মিলেও তো একটা একদমই তাই। প্রত্যেকের সীমিত ক্ষমতা থেকে ছোট 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 করে যদি আমরা চেষ্টা করি, তাহলে সেটা থেকে একটা বড় বৃহৎ আকার প্রতিবাদ হতে পারে। তো আমার মনে হয় জাস্টিস পাওয়া উচিত দেশের সংবিধানে। আমরা তো সবসময় তো আশার মধ্যে থাকি ডেফিনেটলি, এবং এই আশার মধ্যে রয়েছি বলেই মানুষ কিন্তু আমরা বেঁচে থাকার মন্ত্রটাও পাই লাইফে, একদম এগিয়ে চলার রাস্তাটাও পাই। এবং সব কিছুই যখন হয়, শেষে যখন সব অন্যায়ের যখন অবসান ঘটে, আমরা আশা করব এইখানকার এই অন্যায়টারও অবসান ঘটবে এবং সেই পরিবার অবশ্যই সুবিচার পাবে। ঠিকই। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেকটা সময় আমাদের জন্য দেওয়ার জন্য। আমারও দারুণ সময় কেটেছে আপনার সঙ্গে। আপনার মানে যেহেতু আপনার ওই কোনো একটি বিশেষ ভিডিও থেকে আপনার সম্পর্কে আমার জানা, এবং তারপর আপনার আরও অনেক ভিডিওজ আমি দেখলাম, দেখে আপনার মানে আপনি যখন আমায় বললেন যে একদিন আপনার অনুষ্ঠানে আসার জন্য, তখন আমি আপনার অনেকগুলো ভিডিও দেখে অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে আপনার কাজকর্ম বা কর্মকাণ্ডের প্রতি। তো এইভাবেই এগিয়ে যাক আপনার কাজকর্ম, মানুষের সাথে থাকার যে প্রয়াস। আগামী দিনে কিন্তু আবার নিশ্চয়ই আসবো। থেকে যাক এই সৌজন্যতা, থেকে যাক এই ভালোবাসা, এই হৃদ্রতা আর কি। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার শ্রোতাদেরকেও আমার অনেক নমস্কার, তারাও ভালো থাকুন সকলে, এটুকুই। নমস্কার।